হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9-এর যে চ্যাপ্টার 2 রয়েছে জীবন সংগঠনের স্তর, এর বায়োমলিকুলস অংশটা আগে ভিডিওতে করা হয়েছে। এই ভিডিওতে আমরা এর কোষ অংশটা করব। এর পরবর্তী ভিডিওতে আবার কলা নিয়ে আমি ভিডিও বানাবো। তো এখানে কোষ সম্পর্কে তোমার ডিটেলস আলোচনা করা হবে। যদি এভাবে ভিডিওটা যেভাবে করা হবে সেভাবে যদি তোমরা পড়ো তাহলে আর কোনো সমস্যা হবে না। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম হচ্ছে কি কোষের সূচনা। দেখো, প্রত্যেক জীবদেহ, কোষ কি আমাদের সারা শরীর, আমাদের শরীর প্রত্যেকটা জীব রয়েছে ওর একটি বা একাধিক কোষ দ্বারা তৈরি। কোনো জীব রয়েছে যেমন ব্যাকটেরিয়া, এরা কি প্রোটোজোয়া, এদের ক্ষেত্রে একটি মাত্র কোষ তৈরি। কিন্তু কোনো জীব রয়েছে যারা বহু কোষ দ্বারা তৈরি। আর কোনো জীব রয়েছে যারা অকোষীয়, যেমন ভাইরাসের ক্ষেত্রে অকোষীয়, কারণ ভাইরাস হচ্ছে ওর কোষের যে একটা কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য যে নির্দিষ্ট একটা আকার দরকার, মোটামুটি 5000 অ্যাংস্ট্রং আকার দরকার, সে আকারটা ভাইরাসের ক্ষেত্রে নেই, মাত্র 2000 অ্যাংস্ট্রং হয়। ওই জন্য কি হয়, ভাইরাসকে আদর্শ কোষ বলা হয় না, সে হচ্ছে এক ধরনের অকোষীয় উপাদান। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, প্রোটোজোয়ার ক্ষেত্রে একটাই মাত্র কোষ থাকে, ইস্টের ক্ষেত্রে একটা কোষ থাকে। কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে দেখো, আমাদের 6 লক্ষ কোটি কোষ থাকে। তো এতগুলো কোষ, এবং কোষের মধ্যে কিনা অনেক অনেক রকমের কার্যকারিতা হয়, সমস্ত জৈবিক কার্যকারিতা কোষের মধ্যে হয়ে থাকে। একটা কোষের মধ্যে মোটামুটি 5000 কেমিক্যাল থাকে, তার মধ্যে 3000 কেমিক্যাল সর্বদা কি হচ্ছে বিভিন্ন রিয়াকশনে লেগে থাকে। তাহলে বুঝতে পারছো যে কত রকম রিয়াকশন এখানে হয়। এবং রিয়াকশনগুলো কোথায় হয়? কোষের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে সেই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে হয়। এখানে আমরা কি করব, এই অধ্যায়ের মাধ্যমে আমরা কোষ এবং কোষের মধ্যে যে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এবং কোষের যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে তাদের সম্পর্কে আমাদের বেসিক আইডিয়া, এবং তারা কীরকম দেখতে হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে এবং তাদের কার্যকারিতা কী রয়েছে, এগুলো আমরা জানব। তো চলো দেখা শুরু করা যাক। তাহলে বলছে প্রত্যেক জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। প্রতিটা জীবদেহ কি তৈরি? এক বা একাধিক কোষ দেহ দ্বারা তৈরি থাকে, কোষ দিয়ে গঠিত থাকে। যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এককোষী শৈবালের দেহ একটি মাত্র কোষ দিয়ে তৈরি। এককোষী শৈবাল বলতে এখানে তোমার ভলবক্সের কথা বলবে, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে বলবে ক্লামাইডোমোনাস, এরা হচ্ছে তোমার এককোষী। তাদের দেহের সমস্ত জৈবনিক ক্রিয়াগুলো ওই একটি কোষে সম্পন্ন হয়। তাহলে যারা এককোষী জীব, তাদের দেহের সমস্ত জৈবিক ক্রিয়া ওই একটা কোষের মধ্যে সম্পন্ন হয়। উন্নত সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীর দেহে একাধিক কোষ নিয়ে গঠিত। উন্নত সকল প্রকার উদ্ভিদ এবং প্রাণীর দেহ একাধিক কোষ নিয়ে গঠিত থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দেহে প্রায় 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দিকে ভাবো তুমি, 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকছে। কত হিউজ অ্যামাউন্ট! এত কোষ করতে তৈরি হচ্ছে, একটাই মাত্র ভ্রূণ বা জাইগোট থেকে তৈরি হচ্ছে। ইংরেজ বাস্তুকার রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের কর্কের টুকরা থেকে প্রথম কোষ আবিষ্কার করেন। তার প্রথম কোষ দৃষ্টি লক্ষ্য করেন কে? রবার্ট হুক। সে কর্কের ছিপি থেকে, সে ছিপিতে সে কি দেখেছিল? ডেড সেল দেখেছিল, মৃত কোষ দেখেছিল। এরপরে 1674 খ্রিস্টাব্দে অ্যান্টন ভন লিউয়েনহুক প্রথম কি দেখেছিল? আদ্য প্রাণী প্রোটোজোয়াকে দেখতে পেয়েছিল। সে জলের মধ্যে প্রোটোজোয়াকে দেখতে পেয়েছিল। 1932 খ্রিস্টাব্দে নল এবং রুস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে কোষ সম্পর্কে বিস্তৃত গবেষণার দ্বার উদ্ঘাটিত হয়। মানে কোষ তো মাইক্রোস্কোপিক জিনিস, অণুবীক্ষণীয় জিনিস। কোষকে দেখতে গেলে হাই পাওয়ার ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকলে তবেই তো আমরা কোষের অন্তর্গঠন সম্পর্কে ভালোভাবে তথ্য সংগ্রহ করতে পারবো। এটা সম্ভব হয়েছে কখন? 1932 খ্রিস্টাব্দে তোমার নল এবং রুস্কা কি আবিষ্কার করলো? ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করলো তখন। তাহলে এখানে কোষের সংজ্ঞা দিয়ে দেখো, প্রভেদক ভেদ্য, অর্থাৎ যার মধ্যে দিয়ে কিছু দ্রব্য আদান প্রদান করতে পারে, কিছু দ্রব্য আদান প্রদান করতে পারে না। আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। প্রোটোপ্লাজম কাকে বলা হচ্ছে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। ক্লিয়ার? গঠিত সব প্রজননশীল মানুষ তারা নিজের কপি তৈরি করতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায়
একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, এই জন্য সব প্রজননশীল, নিজে নিজে প্রজনন করতে পারে। জীবদেহের গঠনমূলক মানে কি, যেটা আমাদের যেন 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ দিয়ে আমাদের শরীরটা তৈরি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে গঠনমূলক। আবার জৈবিক ক্রিয়ামূলক মানে আমাদের শরীরের শ্বসন রেচন জনন সব কিছু কত তৈরি হচ্ছে, কোষের মধ্যে তৈরি হচ্ছে বলে একে বলা হয় জৈবনিক ক্রিয়া তো হয়, এককে কোষ বলা হয় থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোষ। দেখো, এটা একটা প্রাণী কোষ, এটা একটা উদ্ভিদ কোষ, একটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোষ। তো দেখো, ব্যাকটেরিয়া কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এখানে ক্রোমোজোমটা নগ্ন অবস্থায় থাকে, একে নিউক্লিওয়েড বা জেনোফোর বলা হয়ে থাকে। কিন্তু একটা অ্যানিমাল কোষে থাকে একটা নির্দিষ্ট নিউক্লিয়াস, সবচেয়ে বড় যে কোষ অঙ্গাণু উদ্ভিদের বা প্রাণীর, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে। এক্ষেত্রে তোমার কিছু নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসের সঙ্গে লেগে থাকছে কারা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং নিউক্লিয়াস থেকে একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরের দিকে থাকে কি গলগি বডি, তারপর থাকছে কি এখানে সেন্ট্রিওল থাকছে, তারপর থাকছে ভ্যাকুওলস থাকছে, মাইটোকন্ড্রিয়া থাকছে, রাইবোজোম থাকছে। উদ্ভিদের ক্ষেত্রে কি থাকছে দেখো, স্পেশালি ক্লোরোপ্লাস্ট থাকছে, এদের ক্ষেত্রে স্পেশাল যে কোষ হচ্ছে সেটা ক্লোরোপ্লাস্ট থাকছে, এদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না, এদের ক্ষেত্রে স্পেশাল থাকছে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকছে। এদের ক্ষেত্রে হচ্ছে তোমার আর ক্ষেত্রে এদের কোষ প্রাচীর থাকে না, এদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকছে, এগুলো স্পেশাল ক্যারেক্টার। ওকে, তারপর হচ্ছে কি প্লাজমা মেমব্রেন সবার ক্ষেত্রে আছে, মাইটোকন্ড্রিয়া এখানে দুটোতে আছে, নিউক্লিয়াস দুটোতে আছে। আবার হচ্ছে ক্রোমোজোমটা কি নিউক্লিয়াসের মধ্যে দুটোতে আছে, গলগি কমপ্লেক্সও আছে। তারপর হচ্ছে কি সাইটোপ্লাজম সবার ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রে আছে, এর ক্ষেত্রে ক্রোমোজোম নগ্ন অবস্থায় আছে, এখানে কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না, ব্যাকটেরিয়া কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, তাই এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে না, এখানে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে না, এখানে তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকবে না, এখানে তোমার হচ্ছে লাইসোজোম থাকবে না, এসব জিনিসগুলো থাকে না ব্যাকটেরিয়া কোষের মধ্যে। এরপরে চলে এসো, প্রথম যেটা পড়বো আমরা সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর কি হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে একমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর উপস্থিত থাকে না। দেখো, কোষ প্রাচীরে কি থাকে ধরে নাও, এটা একটা মিডিল ল্যামেলা বলতে হচ্ছে কাকে বলা হয় মিডিল ল্যামেলা হচ্ছে তোমার একটা অংশ, দুটো কোষে এটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা তৈরি থাকে এবং দুটো কোষকে সিমেন্টিং করে রাখে, আর দুটো কোষকে ধরে রাখে। এবার এর ভিতরের দিকে যে সমস্ত লেয়ারগুলো থাকে, ভেতরে যে লেয়ারগুলো থাকে ধরুন এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, এটা প্রাথমিক কোষ প্রাচীর। ওর পরে থাকে আবার সেকেন্ডারি গৌণ কোষ প্রাচীর, তারপরে থাকে আবার প্রগৌণ কোষ প্রাচীর। তাহলে এটা হয়ে গেল মিডিল ল্যামেলা, যেটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম +2 পেকটেট দ্বারা তৈরি থাকে। তারপর হচ্ছে প্রাথমিক প্রাইমারি, তারপর সেকেন্ডারি, তারপর টার্সিয়ারি সেল ওয়াল। দেখো মিডিল ল্যামেলা দেওয়া আছে এখানে, প্রাইমারি সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, ওকে, প্রাইমারি দেওয়া আছে, সেকেন্ডারি এটা দেয়নি। এখানে দেখো প্রথমে দেখো বলছে কোষ প্রাচীর সংজ্ঞা দেখো, উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে, তাহলে কোষ পর্দার বাইরের দিকে অর্থাৎ ভিতরে, এই দেখো এটা হচ্ছে কোষ পর্দা, এই কোষ পর্দার বাইরের দিকে যে সঙ্গে কি রয়েছে, সেলুলোজ নির্মিত জড় পদার্থের যে একটি পুরু মোটা দৃঢ় শক্ত এবং ভেদ্য, মানে তার মধ্যে সবকিছু আদান প্রদান করতে পারে স্থিতিস্থাপক আবরণ থাকে, তাই কোষ প্রাচীর বলে। তাহলে কোষের কোষ পর্দার বাইরের দিকে যে কোষের, এটা কোষ পর্দা, এই কোষ পর্দার বাইরের দিকে কি থাকছে, এর বাইরের দিকে তোমার পুরু মানে মোটা, দেখো অনেকটা মোটা, এটা দৃঢ় শক্ত হয়, এটা হচ্ছে ভেদ্য, এর মধ্যে সব কিছু আদান প্রদান করতে পারে এবং স্থিতিস্থাপক, অর্থাৎ এটা কি করতে পারে তোমার শক্তি প্রদান করে থাকে, স্থিতিস্থাপক আবরণ থাকে, তাই কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীরের প্রধান গঠন দেখো, প্রথম রয়েছে কি মধ্যপর্দার প্রধান কাজ হচ্ছে কি, মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা বলা হয়, মুখ্য প্রাচীর এবং গৌণ প্রাচীর, আর টার্সিয়ারি বা প্রগৌণ প্রাচীর এখানে তোমার উল্লেখ করেনি।
মানে কিছু কিছু ক্ষেত্রে কি হয় প্রগৌণ প্রাচীর পর্যন্ত থাকে। তো মধ্যপর্দা দেখো, মধ্যপর্দা মানে দুটো কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, বা এটা একটা কোষ, এটা একটা কোষ। তো এই দুটো কোষের মধ্যবর্তী অংশে যে পর্দা থাকে তাকে মধ্যপর্দা বলা হয়। উদ্ভিদ কলার সন্নিহিত দুটি কোষের মাঝে যে আন্তঃকোষীয় ধাত্র থাকে, আন্তঃকোষ দুটো কোষের মধ্যবর্তী স্থানে তাকে মধ্যপর্দা বলা হয়। মধ্যপর্দার মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট এবং কয়েক রকমের প্রোটিন দিয়ে গঠিত। মনে রাখবে এই পেকটিন প্রোটিন আর ক্যালসিয়াম এইগুলো কী কী দিয়ে তৈরি এটা মনে রাখবে। তার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা তৈরি। এর কাজ দুটো কোষকে ধরে রাখা। তারপর প্রাথমিক প্রাচীর, তার প্রথমে যে প্রাচীরটা রয়েছে, প্রথমের দিকে যে প্রাচীরটা রয়েছে সেটার নাম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তাহলে মধ্যপর্দার দুই পাশে প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলা হয়। এটি কোষের একবারে বাইরের স্তর। প্রাচীরটি তুলনামূলকভাবে পাতলা এবং ভেদ্য। এটি প্রধানত কি তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এটা মনে রাখবে, সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এই যে প্রাইমারি সেল ওয়াল, এই প্রাইমারি সেল কি রয়েছে? এগুলো হচ্ছে সেলুলোজ মাইক্রোফাইব্রিল, আর এগুলো হচ্ছে হেমিসেলুলোজ। গ্রিনগুলো হচ্ছে হেমিসেলুলোজ, আর এই ব্লুগুলো হচ্ছে তোমার সেলুলোজ ফাইব্রিলস। আর কি রয়েছে? পেকটিন রয়েছে কোথায়? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটিন প্রোটিন রয়েছে কোথায়? তোমার এই যে হলুদগুলো পেকটিন প্রাথমিক ওয়ালে রয়েছে। তারপর গৌণ প্রাচীর মানে সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালের ক্ষেত্রে কি পাচ্ছ দেখো, বলছে প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে প্লাজমা পর্দার বাইরে যে প্রাচীর গঠিত হয় তাই গৌণ, অর্থাৎ এই প্লাজমা পর্দার বাইরে থাকছে এবং প্রাথমিক প্রাচীরের ভিতরে থাকছে, তাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। এই প্রাচীরটি পুরু শক্ত এবং ভেদ্য। এই গৌণ উদ্ভিদের একটা উদ্ভিদ যে শক্ত দাঁড়িয়ে থাকে বা উদ্ভিদ যে স্ট্রেংথ প্রদান করে, যেটা সবচেয়ে বেশি মানে গাছ হয়তো ঝড় হলেও গাছ পড়ে যায় না, সেটা নিয়ন্ত্রণ করে কি এই সেকেন্ডারি বা গৌণ কোষ প্রাচীর। এটি কি থাকে? এখানে তোমার সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, প্রধান হচ্ছে লিগনিন, এখানে লিগনিন থাকে, উপাদান সহজে গঠিত। এরপরেও আরেকটা কোষ প্রাচীর উপাদান থাকে, সেটা হচ্ছে কি টারসিয়ারি। সব ক্ষেত্রে থাকে না, কিছু ক্ষেত্রে টারসিয়ারি সেল ওয়াল অর্থাৎ প্রগৌণ কোষ প্রাচীরও থাকতে পারে। ওকে, তারপর চলে আসে আবার কোষ প্রাচীরের কাজ কি। তাহলে কোষ প্রাচীর সবচেয়ে বাইরের অংশ। তাহলে এটি হচ্ছে কোষ নির্মাণ কাজগুলো সম্পূর্ণ। কোষ প্রাচীর কোষের প্রোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে বাধা। এটা প্লাজমা পর্দার ভিতরে কি রয়েছে? প্রোটোপ্লাজম রয়েছে। এই প্রোটোপ্লাজম ও প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। আর যান্ত্রিক শক্তি বলতে ঝড় হচ্ছে তো গাছটা কি মানে ভেঙে যাওয়ার কথা, কিন্তু ভাঙছে না, কারণ এই কোষ প্রাচীরে কি রয়েছে? লিগনিন রয়েছে, লিগনিন। তারপর হচ্ছে কি কোষ প্রাচীর যান্ত্রিক শক্তি ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল এবং খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে, অর্থাৎ এই যে প্লাজমা ডেসমাটা বলা হয়। এই ছিদ্রটাকে বলা হচ্ছে প্লাজমা ডেসমাটা। এই প্লাজমা ডেসমাটার মাধ্যমে পাশাপাশি অবস্থিত দুটি কোষের সাইটোপ্লাজমের মধ্যে কি হয়? তোমার পুষ্টিদ্রব্য এবং বিভিন্ন প্রোডাক্টের আদান প্রদান ঘটে থাকে। এরপরে চলে আসি আমরা, তাহলে কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরের দিকে যে পুরু, দৃঢ়, মৃত, স্থিতিস্থাপক যে অংশ কোষের প্রোটোপ্লাজম এবং কোষ পর্দা রক্ষা প্রদান করে, তাকে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীর সবচেয়ে বাইরের দিকে থাকে, দুটো কোষের মধ্যবর্তী স্থানে থাকে মিডল ল্যামেলা বা যেটাকে আমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা তৈরি থাকে। মধ্যপর্দার পরবর্তী অংশ থেকে প্রাথমিক কোষ প্রাচীরে সেলুলোজ তৈরি থাকে। তারপর গৌণ কোষ প্রাচীরের সেলুলোজ এবং লিগনিন দ্বারা তৈরি থাকে, এবং ভিতরের দিকে থাকে তোমার কি গৌণ কোষ প্রাচীরটার সাথে কি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং সাধারণত কি লিগনিন দ্বারা তৈরি থাকে তোমার গৌণ কোষ প্রাচীর। আর প্রাইমারি হলো শুধুমাত্র সেলুলোজ দ্বারা তৈরি থাকে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রোটোপ্লাজম এবং সাধারণত কি নিউক্লিয়ার মেমব্রেনকে রক্ষা করা। ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল এবং খনিজ পদার্থ আদান প্রদানে সাহায্য করে। প্লাজমা ডেসমাটার মাধ্যমে খনিজ পদার্থ আদান প্রদান সাহায্য করবে। এবার কোষ পর্দায় চলে এসো। কোষ পর্দা কি বলছে দেখো, কোষ পর্দা মানে হচ্ছে এবার কোষ প্রাচীরের ভিতরের দিকে যে পর্দা থাকে, হালকা অর্ধবেদ্য যে আবরণ থাকে, সজীব। কোষ প্রাচীরটা হচ্ছে মৃত, কিন্তু কোষ পর্দা হচ্ছে সজীব। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরের দিকে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক বেদ্য লাইপোপ্রোটিনের ত্রিস্তরীয়
সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে, তাই কোষ পর্দা বলা হয়ে থাকে। তাহলে এখানে কি বলে দেখো, টার্মগুলো দেখো, সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজম কথা হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য, কোনো জিনিসকে ভিতর প্রবেশ করতে দেয়, কোনো জিনিসকে প্রবেশ করতে দেয় না, তাকে প্রভেদক ভেদ্য বলা হয়। লাইপো প্রোটিন নির্মিত, লাইপো লিপিড এবং প্রোটিন নির্মিত ত্রিস্তরীয় পিএলপি, পি প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এই তিনটে অংশ নিয়ে গঠিত বলে ত্রিস্তরীয় বলা হয়ে থাকে। আবরণ ঢাকা থাকে কোষ পর্দা বলা হয়ে থাকে। তো কোষ পর্দা গঠন থাকে, এই গঠনটা কি আসলে, যে এখানে কি থাকে, এখানে ফসফোলিপিড বাইলেয়ার গুলো থাকে। ফসফোলিপিড বাইলেয়ার গুলো থাকে এরকম ভাবে। তারপর এখানে তারপরে এই যখন এখানে হলো, এগুলো হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড, এবং এগুলো হচ্ছে প্রোটিন, ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। প্রোটিন অর্থাৎ কোষের মধ্যে কোনো জিনিস যখন প্রবেশ করবে তখন এই সমস্ত প্রোটিন চ্যানেলের মাধ্যমে ভিতরের দিকে প্রবেশ করে। তাহলে এখানে আর বাইরের দিকে গুলো হচ্ছে কি তোমার গ্রাহক, রিসেপ্টর। অর্থাৎ কোষের মধ্যে কোনো জিনিস যখন প্রবেশ করবে সেই জিনিস রেকগনাইজ করার চেনার কাজ হচ্ছে এই রিসেপ্টরগুলোর। এবার এই ফসফোলিপিডের কি হচ্ছে, ফসফোলিপিডের কি দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে হেড অংশ, একটা টেল অংশ, এরকম ভাবে। তো হেড অংশটা হচ্ছে জলাকর্ষী, জলাকর্ষী, এটা হচ্ছে জল বিকর্ষী। তোমরা সবাই দেখেছো এক ফোঁটা জলের মধ্যে, এক ফোঁটা মানে জলের মধ্যে এক ফোঁটা তেল ফেলে দাও তখন কেমন আকৃতি হয়, এরকম গোল হয়ে যায়। আসলে সেটা গোল না, সেগুলো কি হয় এরকম তোমার হেড এই আকৃতি, যে মাইসেলি বলা হয়, এরকম আকৃতি হয়। আর ভিতরের দিকে তোমার এই তেলগুলো ভিতরে ঢুকে যায়। অর্থাৎ যে তেলের গঠনটা রয়েছে কি হচ্ছে, এই যে জল বিকর্ষী অংশ ভিতরের দিকে জল থেকে পালিয়ে যায়, জলাকর্ষী অংশ কি জলের দিকে থাকে, যার ফলে কি এরকম একটা গঠন তৈরি হয়, একে মাইসেলি বলা হয়। তো একই গঠন এখানে তোমার তৈরি হয়েছে কোষ পর্দার ক্ষেত্রে। তাহলে কোষ পর্দার গঠন দেখো, কোষ পর্দা তিনটি স্তর নিয়ে গঠিত। দেখো বাইরের দিকে তোমার লিপিড স্তর, আবার যেন কি লিপিড স্তর আর প্রোটিন স্তর থাকছে। লিপিড স্তরটি দ্বিতীয়, বাইরে ও ভিতরের স্তর দুটি প্রোটিন অনুস্তরে, মাঝ স্তরটি লিপিড দিয়ে গঠিত। এর বাইরে এবং ভিতরে থাকছে কি, বাইরে এবং ভিতরে থাকছে প্রোটিন স্তর এবং মধ্যম অংশে লিপিড স্তর থাকছে। লিপিড স্তরটি দ্বিস্তরীয়, এবার লিপিড যে স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা হচ্ছে দুটো ফসফোলিপিড স্তর দিয়ে গঠিত। কোষ পর্দায় 40% লিপিড থাকছে, 50% প্রোটিন থাকছে, 10% কার্বোহাইড্রেট থাকছে। তাহলে কার্বোহাইড্রেট 10% থাকলো, প্রোটিন থাকলো 40%, 50% এবং 40% লিপিড থাকলো, 40% লিপিড থাকলো, মনে রাখবে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কি রয়েছে, প্রোটিন রয়েছে। রবার্টসন প্রোটিন লিপিড পর পিএলপি মডেল দিয়েছিল এক পর্দায় প্রবাহিত করেন। তো রবার্টসন প্রথম তোমার কি করে পিএলপি মডেল অর্থাৎ প্রোটিন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটি মডেল প্রভাবিত করেন। বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকোলসন, বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকোলসন কোষ পর্দা গঠনের তরল মোজাইক মডেল, এটা হচ্ছে তরল মডেল, এটা হচ্ছে কি সিঙ্গার অ্যান্ড নিকোলসন দিয়েছিল, সিঙ্গার অ্যান্ড নিকোলসন এটা দিয়েছিল কি ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল বলে, যেটা আমরা এখানে ড্র করলাম। তারপর এই মডেল অনুযায়ী কোষ পর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরীয় অর্ধতল গঠন। তা রবার্টসন বলল কি প্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, কিন্তু এ বললো সিঙ্গার এবং নিকোলসন বললো এটা কি দুটো ফসফোলিপিড লেয়ার দ্বারা তৈরি থাকে। প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত, প্রোটিন অণুগুলো মোজাইক মানে হচ্ছে কি যে এটা ভিতরের দিকে ঢুকে ঢুকে থাকছে, দেখো মোজাইকের মতো বিভিন্ন সজ্জায় থাকছে। ফসফোলিপিড মেরুজ প্রান্তদ্বয় বাইরের দিকে, ফসফোলিপিডের মেরুজ প্রান্তদ্বয় বাইরের দিকে এবং অমেরুজ প্রান্তদ্বয় ভিতরের দিকে থাকে। তাহলে এটা মেরু, পোলার। পোলার মানে হচ্ছে এটা হচ্ছে চার্জযুক্ত, এটা হচ্ছে নন পোলার।
দেখেন লং হাইড্রোকার্বন চেন, যেগুলো তোমার বিকটি জলে দ্রবীভূত হয় না, কিন্তু হেড অংশটাতে কি থাকে, পোলার চেন থাকে। আর পোলার বলতে চার্জযুক্ত চেন থাকে, যেগুলো জলের সঙ্গে বিক্রিয়া মিশে থাকতে পারে। পর্দাস্থিত প্রোটিন দু প্রকার, একটা বহিস্থ প্রোটিন, দেখো এগুলো বাইরের দিকে চলে যায় বহিস্থ প্রোটিন, আর একটা হচ্ছে অন্তস্থ প্রোটিন। তারপরে পরিধিস্থ প্রোটিন, এ ধরনের প্রোটিন কোষ পর্দার বাইরে এবং ভিতরের তলে অবস্থান করে। এখানে দেখো একটা বহিস্থ প্রোটিন, এবার তোমার অন্তস্থ প্রোটিন থাকছে, আর একটা হচ্ছে অন্তস্থ প্রোটিন, যেগুলো প্রোটিনের এপাশ থেকে ওপাশ তোমার ট্রান্সপোর্ট মিডিয়াম হিসেবে থাকে, কাজ করে। কোষ পর্দার কাজ কি দেখো, কোষ পর্দা নিম্নলিখিত কাজগুলো করে থাকে। কোষ মধ্যস্থ সজীব অংশ রক্ষা করে, তা যেহেতু কোষের বাইরের দিকে আবরণ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। বলে প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের অংশটা হচ্ছে, বাইরের আবরণটা হচ্ছে কোষ পর্দা, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের পরে কোষ পর্দা থাকছে। আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু কোষ পর্দা থাকছে। এই কোষ পর্দাটা সবার ক্ষেত্রে কমন এবং এটা সজীব হয়। এই কোষ পর্দা কী করে, তাহলে কোষ মধ্যস্থ সজীব অংশ রক্ষা করা। দ্বিতীয় হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা একটা প্রধান কাজ হলো সজীব কোষের বহি অন্ত মাধ্যমে একটি অবস্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। অর্থাৎ ধরো না, বাইরে থেকে কোনো একটা তুমি খাবার খেলে, খাবারটা ডাইজেস্ট হলো, মানে হজম হলো, তারপর রক্তে মিশে গেল, রক্তে মিশার পর কোষের মধ্যে যাবে, কোষের মধ্যে কী হয়ে যাবে, সে ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হয়ে যাবে। তো কোষে যখন প্রবেশ করবে, প্রথম বাধা কে আসবে, কোষ পর্দা আসবে। তারপরে তখন কী হলো, কোষের মধ্যে হলো শ্বসন হলো, শ্বসনের মধ্যে এটিপি তৈরি হলো, সেই এটিপির বা রেচন বস্তু তৈরি হলো, সে কোষ থেকে আবার কোষ পর্দার মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। বলে এই কোষ পর্দা কি হচ্ছে, প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বা কোষ পর্দার মাধ্যমে ট্রান্সপোর্ট হচ্ছে। হলো 3 নম্বর হচ্ছে কয়েক প্রকার কোষাঙ্গ, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দা সৃষ্টি করে। তাহলে দেখো কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয় পর্দা, এগুলো সব তৈরি হয়। এগুলো তোমার হচ্ছে কোষ পর্দা থেকে তৈরি হয়। কোষান্তর ব্যাপন এবং অভিস্রবণে সাহায্য করে। ব্যাপন মানে হচ্ছে যখন উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে ব্যাপন বলা হয়। আর অভিস্রবণ কাকে বলছে, যখন দুটো দ্রবণকে একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা থাকে, যার ফলে শুধুমাত্র জল বা সলভেন্টটা কী করে, তোমার কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ট্রান্সফার হয়, তখন সেটাকে অভিস্রবণ বলা হয়। অর্থাৎ এই ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহনের কাজটা করে কে, এই তোমার কোষ পর্দা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার দেখো কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কি বলতে হবে। কোষ পর্দা সব কোষেই থাকে, উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে, ব্যাকটেরিয়া কোষেও আছে, প্রোটোজোয়া সেলেও আছে, এবং এরা অর্ধভেদ্য, সজীব এবং অর্ধভেদ্য। অর্ধভেদ্য মানে কিছু জিনিসকে ঢুকতে দিবে, কিছু জিনিসকে ঢুকতে দিবে না, এবং সজীব হয়, মানে এরা জীবন্ত হয়। কিন্তু কেবল উদ্ভিদ কোষে এবং ব্যাকটেরিয়া কোষে থাকে, উদ্ভিদ কোষে এবং ব্যাকটেরিয়া কোষে থাকে। এরা জড় এবং ভেদ্য, অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে সব কিছু যেতে পারে এবং এরা জড় প্রকৃতির হয়। তারপর এরা প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। তাহলে কোষ পর্দা কি প্রোটিন এবং লিপিড দ্বারা, অর্থাৎ ফসফোলিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি থাকে। কিন্তু যখন কোষ প্রাচীর আসে, শুধুমাত্র সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, কাইটিন এই সমস্ত তৈরি থাকে। তারপর হচ্ছে কি, কোষ পর্দা থেকে কোষ অঙ্গাণু সৃষ্টি। কোষ পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে নিউক্লিয় পর্দা ইত্যাদি সৃষ্টি হয়। কিন্তু কোষ প্রাচীর থেকে কোনো কোষ অঙ্গাণু সৃষ্টি হয় না। কোষ প্রাচীর কি হচ্ছে, কোষ পর্দা ব্যাপন এবং অভিস্রবণে অংশ নেয়, কিন্তু কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, ব্যাপনে অংশ নেয়, কোষকে দৃঢ়তা প্রদান করে এবং ব্যাপনে অংশ নেয়। আশা করি বুঝতে পেরেছি কোষ পর্দা, কোষ প্রাচীর। তারপর চলে আসছে আমাদের সাইটোপ্লাজম। হোয়াট ইজ সাইটোপ্লাজম? সাইটো মানে হচ্ছে কোষ, আর প্লাজমা মানে হচ্ছে তোমার অর্ধস্বচ্ছ জেলির মতো তরল পদার্থ। সাইটো মানে সেল বা কোষ, এবং প্লাজমা অর্ধস্বচ্ছ তরল পদার্থ। প্রোটোপ্লাজম মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে প্রোটোপ্লাজম বলা হয়। যে অর্ধতরল স্বচ্ছ, অর্ধতরল মানে একদম লিকুইড না, সেটা থকথকে জেলির মতো একটা অর্ধতরল, অর্ধেকটা তরল, স্বচ্ছ ও দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝে অবস্থান করে, তাকে সাইটোপ্লাজম বলে। সাইটো কোথায়? নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা এর মধ্যখানে, অর্থাৎ একটা কোষের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। তো এই নিউক্লিয় পর্দা আর কোষ পর্দার মধ্যবর্তী স্থানে থাকছে, সেটা হচ্ছে তোমার কি অবস্থানে, তাকে সাইটোপ্লাজম বলা হয়ে থাকে।
মানে এই অংশটা কি সাইটোপ্লাজমে থাকে, যেখানে বিভিন্ন কোষ অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকবে। সাইটোপ্লাজমের গঠন, সাইটোপ্লাজম মুখ্যত ধাত্র এবং সাইটোপ্লাজমীয় কঙ্কাল নিয়ে গঠিত। আর ধাত্র বলতে তরল অংশ রয়েছে, আর সাইটোপ্লাজমীয় কঙ্কাল মান হচ্ছে এটাকে বলা হচ্ছে মাইক্রোটিউবিউল অনুনালিকা, মাইক্রোটিউবিউল অনুনালিকা, তারপর হচ্ছে কি মাইক্রোফিলামেন্ট অনুতন্তু, মাইক্রোফিলামেন্ট, আর হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট অন্তর্বর্তী তন্তু, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3টে অংশ নিয়ে তৈরি থাকে। এটা হচ্ছে সাইটোপ্লাজম কঙ্কাল। সাইটোপ্লাজমের ধাত্র কোলয়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ, অর্থাৎ স্বচ্ছ এবং অর্ধতরল। কোষ অঙ্গাণুগুলো ধাত্র বিক্ষিপ্তভাবে অবস্থান, কোষ অঙ্গাণুগুলো এই ধাত্রে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। কোষের সাইটোপ্লাজম বিভিন্ন রূপে অবস্থান করে, যেমন গ্র্যানুলার বা দানাদার, এখানে দেখো ছোট ছোট দানা অবস্থান করেছে, তাই গ্র্যানুলার বা দানাদার অংশ। ফাইব্রিলার বা সূত্রাকার, এটা হচ্ছে ফাইব্রিলার, সুতোর মতো অংশ রয়েছে। রেটিকুলার বা জালকাকার, এগুলো জালকের মতো অবস্থান করেছে। এবং অ্যালভিউলার, অ্যালভিউলার কথা অর্থ হচ্ছে কি এখানে অ্যালভিউলার, এটা হচ্ছে অ্যালভিউলার টাইপ। এরপর বলছে সাইটোপ্লাজমে বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো উপাদান থাকে। ম্যাক্রো উপাদান মানে যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান থাকে, মাইক্রো মানে যেগুলো বড় আকারের হয়, ম্যাক্রো মানে আকারে বড় হয়, মাইক্রো মানে ছোট হয়। যেমন ম্যাক্রো উপাদানগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন ইত্যাদি থাকে। আবার সাইটোপ্লাজমে মাইক্রো উপাদান ট্রেস এলিমেন্টগুলো, যেটা খুব অল্প পরিমাণে দরকার হয়, যেমন কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম। তাহলে সাইটোপ্লাজমের কাজ কি দেখো, সাইটোপ্লাজম কোষ অঙ্গাণুগুলোর ধাত্র হিসেবে কাজ করে, কোষ অঙ্গাণুর ধাত্র হিসেবে কাজ করে, কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলোকে সাইটোপ্লাজমে সাধিত করে, এটা কাজ। কোষ অঙ্গাণু, আদর্শ কোষের সাইটোপ্লাজমে পর্দাবেষ্টিত এবং পর্দাবিশিষ্ট অঙ্গাণু কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই কোষ অঙ্গাণু বলতে যে কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে এই সমস্ত অঙ্গাণু কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাদের কোষ অঙ্গাণু বা সেল অর্গানাস বলে। এটা 3 ধরনের হয়। একটা হচ্ছে, ভালো করে মনে রাখবে, এটা পর্দাবিহীন, যার চারিদিকে কোনো আবরণ থাকে না, কোষ পর্দা থাকে না, রাইবোজোম। একটাই মাত্র আবরণ থাকে, তখন লাইসোজোম, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা দ্বি-একক অর্থাৎ ডবল মেমব্রেন থাকে, সেটা থাকে যেমন হচ্ছে কি নিউক্লিয়াস, এ ডাবল মেমব্রেন থাকে, প্লাস্টিডে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। বিভিন্ন কোষ অঙ্গাণুগুলো সাইটোপ্লাজমে অবস্থান করে, একক পর্দা পরিবেষ্টিত হয়ে কোষ গঠন করে। এবার আমরা পড়বো কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে কি, নিউক্লিয়াস ল্যাটিন শব্দ নিউক্লিয়াস বা কার্নেল বা শ্বাস থেকে এসেছে। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কোষকে ভাগ করছি প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ। যে সমস্ত কোষের নিউক্লিয়াস থাকছে তাকে বলছি আমরা প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ, আর যে কোষের নিউক্লিয়াস থাকে তাকে বলছি আমরা প্রোক্যারিওটিক কোষ। এবার নিউক্লিয়াসটা কোষের মস্তিষ্ক বলা হয়, কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ অঙ্গাণু, এবং এই নিউক্লিয়াস হচ্ছে অন্যান্য কোষের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। যেমন দেখো এখানে নির্দিষ্ট নিউক্লিয়াস আদর্শ কোষের সবচেয়ে বড় কোষ অঙ্গ, তাহলে আমাকে বলে যে সবচেয়ে বড় কোষ অঙ্গের নাম কি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস একটা দ্বি-একক পর্দা বেষ্টিত, অর্থাৎ দুটো পর্দা থাকছে, এখানে একটা বহিঃপর্দা, একটা অন্তঃপর্দা। নিউক্লিয়াসে বাইরের দিয়ে একটা পর্দা থাকবে আর ভিতরের দিয়ে একটা পর্দা থাকবে। প্রোটোপ্লাজমের অংশ, প্রোটোপ্লাজম অংশ মানে প্রোটোপ্লাজম ক্রিয়া তৈরি হয়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মিলে প্রোটোপ্লাজম তৈরি হয়। তো প্রোটোপ্লাজমের একটা অংশ যার মধ্যে সকল প্রকার বংশগত তথ্যাবলী উপস্থিত। বংশগত বলতে আমাদের মানুষ থেকে মানুষ তৈরি হচ্ছে, অর্থাৎ বাবা মার বৈশিষ্ট্য আমরা বংশানুক্রমে সন্ততিতে পাচ্ছি। তো এই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে রয়েছে, এর মধ্যে যে ক্রোম্যাটিনগুলো রয়েছে, ক্রোম্যাটিন রক্ত মানে নিউক্লিয়ার জালকগুলো রয়েছে, জালকের মধ্যে ডিএনএর মধ্যে জিনের মধ্যে তোমার এই তত্ত্বগুলো উপস্থিত রয়েছে। নিউক্লিয়াস কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয়। আমাদের শরীরে যেমন আমাদের মস্তিষ্ক সমস্ত কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, সেরকম ক্ষেত্রে কোষের সমস্ত কার্যকারিতা নিয়ন্ত্রণ করে কে, তোমার নিউক্লিয়াস। ওই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। ক্লিয়ার? এরপর হচ্ছে দেখো বলছে
নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করে? নিউক্লিয়াস আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন কত 1831 খ্রিস্টাব্দে। তো 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াসের গঠন দেখব। একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ রয়েছে। তো বাইরের দিকে অবশ্যই নিউক্লিয় পর্দা। তো বাইরের দিকে যে গ্রিন পার্টটা দেখতে পাচ্ছ সেই গ্রিন পার্টটা হচ্ছে নিউক্লিয় পর্দা। তো এটি নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা দুটি একক পর্দা, একটা বাইরের পর্দা একটা ভিতরের পর্দা নিয়ে গঠিত, যা লাইপোপ্রোটিন নির্মিত। লাইপোপ্রোটিন মানে লিপিড এবং প্রোটিন দ্বারা নির্মিত থাকে। 50% প্রোটিন থাকে, 40% তোমার লিপিড থাকে এবং 10% কার্বোহাইড্রেট থাকে। উভয় পর্দার মাঝখানের স্থানটাকে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি বলা হয়ে থাকে। অর্থাৎ একটা নিউক্লিয়াসের বাইরের দিকের পর্দা থাকলো, ভিতরের দিকের পর্দা, আর ওর বাইরের দিকের আবার একটা পর্দা থাকলো। এই পর্দার মধ্যখানে যে অংশটা থাকবে, এই সাদা অংশটা, সেটাকে বলা হচ্ছে পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। নিউক্লিয় পর্দায় যে অসংখ্য ছিদ্র থাকে তাকে নিউক্লিয় ছিদ্র বলা হয়। অর্থাৎ এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলোকে নিউক্লিয় ছিদ্র বলা হয়ে থাকে। কেন নিউক্লিয় ছিদ্র বলে? এই নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে তোমার সমস্ত জিনিস আদান প্রদান হয়। অর্থাৎ সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের সঙ্গে নিউক্লিয়াসের আদান প্রদানটা কার দ্বারা হয়ে থাকে? এই নিউক্লিয় ছিদ্রের মাধ্যমে হয়ে থাকে। নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের নির্দিষ্ট আকৃতি প্রদান করে। যেহেতু নিউক্লিয় পর্দা কি করছে? নিউক্লিয়াসটাকে ঘিরে রেখেছে চারিদিক দিয়ে, বলে একটা নির্দিষ্ট আকার প্রদান করে, নিউক্লিয়াসের মধ্যস্থ অংশকে রক্ষা করে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে? নিউক্লিয় প্লাজম রয়েছে, তারপর তোমাকে নিউক্লিয় লাস রয়েছে, তারপর কি রয়েছে তোমার হচ্ছে কি ক্রোম্যাটিন ফাইবার রয়েছে, এগুলোকে সাইটোপ্লাজমের সঙ্গে মিশে যেতে দেয় না। তারপর নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে ঘন কোষ অঙ্গাণু, এবং নিউক্লিয়াসের মধ্যে যে সবচেয়ে ঘন অংশ দেখতে পাওয়া যায় তাকে আমরা বলি নিউক্লিয়াস। নিউক্লিয়াস 4টি অংশ থাকে, একটা হচ্ছে অনিয়তাকার অঞ্চল, একটা দানাদার অঞ্চল, একটা সূত্রাকার অঞ্চল, আর একটা হচ্ছে ক্রোম্যাটিন অঞ্চল। 4টে অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের কাজ কি হচ্ছে? রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরএনএ তৈরি হয়। রাইবোজোমাল আরএনএ মানে আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং তোমার প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধস্বচ্ছ তরল পদার্থ থাকে তাকেই বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। যেমন দেখুন বলছে, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল কলয়েডীয় পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম বলে। অর্থাৎ নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই পর্দার মধ্যখানে এই জায়গাটাতে যে অর্ধস্বচ্ছ তরল পদার্থ থাকে জেলির মতো, তাকেই জেলির মতো না, অর্ধস্বচ্ছ তরল পদার্থ কলয়েডীয় পদার্থ, তাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম। এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোম্যাটিন জালিকা থাকছে, নিউক্লিয়াস ভাসমান অবস্থায় থাকে। যেমন সাইটোপ্লাজম সেরকম নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজম কোষের মধ্যে থাকছে, নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের মধ্যে থাকছে। এখানে কি রয়েছে? নিউক্লিওপ্লাজম কি করে? মানে নিউক্লিয়াসের সজীবতা রক্ষা করে এবং নিউক্লিয়াসের তোমার বিভিন্ন পুষ্টিদ্রব্য পরিবহন করে। যেমন এক্সাম্পল যেমন আবার নিউক্লিওপ্লাজম ডিএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়, ফসফোপ্রোটিন, হিস্টোন, নানা প্রকার উৎসেচক, নানা খনিজ লবণ, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। তারপরে যে এটি নিউক্লিয়াসের ধাত্র রূপে কাজ করে। কি করে? দেখো, এটি নিউক্লিয়াসের ধাত্র রূপে কাজ করছে। নিউক্লিয়াসের ক্রোম্যাটিন সূত্র এবং অন্যান্য অংশ থাকে। তারপর নিউক্লিয় জালিকা বলতে নিউক্লিয়াসের মধ্যে যে ঘন সূত্রাকৃতি অংশ থাকে তাকে নিউক্লিয় জালিকা আমরা বলতে পারি। তো নিউক্লিয় জালিকা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়ে থাকে। এগুলো অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশে থাকে। এদের ক্রোম্যাটিন সূত্র বলা হয়। ক্রোম্যাটিন কেন? ক্রোম মান হচ্ছে কালার, টিন মান হচ্ছে সুতো, অর্থাৎ যে রঙিন সুতোর মতো অংশ থাকে তাকে বলা হয় ক্রোম্যাটিন। এই ক্রোম্যাটিন সূত্রগুলোতে কি থাকে? ডিএনএ, আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে এবং প্রোটিন দ্বারা গঠিত থাকে। কোষের ইন্টারফেস দশা মানে আমরা কোষ চক্রে চলে যাও। কোষ চক্রে দুটো দশা দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে কি ইন্টারফেস দশা, একটা মেটাফেজ দশা। ইন্টারফেস দশা মাইটোটিক ফেজ দশা। ইন্টারফেস দশায় G1, S এবং G2 তিনটে স্টেজ রয়েছে। সে ইন্টারফেস দশায় এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে, মানে এগুলো জালকের আকার ধারণ করে থাকে কখন? ইন্টারফেস দশায়। কিন্তু কোষ বিভাজনকালে এগুলো পরস্পরের প্যাঁচ খুলে গিয়ে বাইভ্যালেন্ট অবস্থায় চলে আসে। কিন্তু বিভাজন দশায় এগুলো কুণ্ডলী আকৃতি স্পষ্ট হয়ে ক্রোমোজোম রূপে অবস্থান করে। হলো, তাহলে নিউক্লিয়াসের কাজ কি হয়ে গেল?
নিউক্লিয়াসের কাজ নিউক্লিয়াস আদর্শ কোষের একটি প্রয়োজনীয় এবং সংযোজক অংশ, যা কোষের বিভিন্ন বিপাক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। আদর্শ কোষ বলতে এখানে ইউক্যারিওটিক কোষকে, আদর্শ কোষ বলতে ইউক্যারিওটিক কোষকে বোঝানো হয়েছে। তাহলে ইউক্যারিওটিক কোষের বিভিন্ন কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে বলে একে বলে কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসের জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষ এবং জীব থেকে জীব বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে। নিউক্লিয়াসের মধ্যে যে জিনগত বস্তু থাকে ক্রোমাটিন সূত্রের মধ্যে, তার নাম হচ্ছে ডিএনএ। এই ডিএনএ জিনগত বস্তু বা বংশগত বৈশিষ্ট্য এক জন্য থেকে পরবর্তী জনতে বয়ে নিয়ে যায়। তারপর হচ্ছে কি নিউক্লিয়াস আরএনএ এবং প্রোটিন, রাইবোজোমাল আরএনএ প্রোটিন সংশ্লেষ করে। নিউক্লিয়াস কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নিউক্লিয়াস হচ্ছে কোষের মধ্যে সবচেয়ে ঘন কোষীয় অঙ্গন, যেটা তোমার আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন 1831-এ। এটা কি করে অন্যান্য কোষের বা জীবের কোষের অন্যান্য অঙ্গনের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে বলে এই কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। এটি 4টে অংশ নিয়ে তৈরি। বাইরের দিকে নিউক্লিয় পর্দা, যেটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় প্লাজমকে আলাদা করে রাখে। ভিতরের দিকে তোমার যে অর্ধস্বচ্ছ তরল পর্দা কোলরি পদার্থ থাকে, তাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, ফসফোপ্রোটিন থাকে, হিস্টোন থাকে। এগুলো থাকে খনিজ লবণ, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। তারপর হচ্ছে কি নিউক্লিয় প্লাজম হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে সবচেয়ে ঘন অংশ থাকছে তাকে নিউক্লিয়াস বলছে। নিউক্লিয়াসের মধ্যে আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন সংশ্লেষিত হয়। তারপর নিউক্লিয় জালিকা, যে সূত্রাকৃত অংশ থাকছে তাকে নিউক্লিয় জালিকা বলা হচ্ছে। এই জালিকাগুলোর মধ্যে বংশগত বৈশিষ্ট্য ধারণ এবং বহনকারী উপাদান ডিএনএ বা জিন অবস্থান করে। 2 নম্বর পেজ চলে যাও। এবার মাইটোকন্ড্রিয়া কি বলা হচ্ছে? পাওয়ার হাউস অফ দ্য সেল। একে বলা হয় পাওয়ার হাউস। কারণ কোষের জারণ প্রক্রিয়ার মাধ্যমে কোষের যে জারণ প্রক্রিয়া হয়, জারণ প্রক্রিয়ায় 24 অণু এই 24 এটিপি তোমার এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রে তৈরি হয়। আর 6 অণু মনে হয় তোমার পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, অর্থাৎ পর্দার 6 অণু এটিপি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে তৈরি হয়। এই ফাঁকা অংশটাতে লাল অংশটা তৈরি হয়। তার প্রতিটা মাইটোকন্ড্রিয়া 2টি একক পর্দা বেষ্টিত থাকে। তাহলে নিউক্লিয়াসের মতো মাইটোকন্ড্রিয়াকে দ্বিপর্দা বেষ্টিত। উভয় পর্দার মাঝখানে স্থান থেকে পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান বলা হয় থাকে। একে ওটা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হলো, আর এখানে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয়। এবং অন্তঃপর্দার মধ্যে যে অংশ থাকে এটাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স বা ধাত্র বলা হচ্ছে। তাহলে বাইরের পর্দা, ভেতরের পর্দা, দুই পর্দার মধ্যবর্তী হচ্ছে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলা হয়। এবং এর মধ্যে যে সাধারণত ডিএনএ থাকে, অর্ধস্বচ্ছ পদার্থ থাকে তাকে বলা হচ্ছে তরল পদার্থ থাকে, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। এবং বলছে কি এই ধাত্রে বিভিন্ন প্রকার প্রোটিন থাকে এবং ডিএনএ অথবা আরএনএ এরপর মধ্যে কি হচ্ছে ডিএনএ আরএনএ ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়া বহিঃপর্দার গায়ে বহিস্থ দানা ও পার্শ্বে অধায়ক থাকে। অন্তঃপর্দার গায়ে খাঁজ বিশিষ্ট প্রতিটা আঙুলকার ভাঁজে খ্রিস্ট বলা হয়। তাহলে এর বাইরের দিকে থাকে মাইটোকন্ড্রিয়া, বাইরের দিকে মাঝে মধ্যে কি থাকে রাইবোজোম যুক্ত থাকে। এবার তোমার রাইবোজোমগুলো যুক্ত অবস্থায় থাকে। তার রাইবোজোমের কাজ হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা। তাই এখানে বলছে কি খ্রিস্ট মানে বহিঃস্থান পার্সেন্ট অধায়ক বলে। পার্সেন্ট অধায়ক বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে যে রাইবোজোম যুক্ত থাকে তাকে পার্সেন্ট আবিষ্কার করেছিল, পার্সেন্ট অধায়ক বলা হয়ে থাকে। অন্তঃপর্দাগুলো আঙ্গুলের মতো ভাঁজ হয়ে গিয়ে কি হচ্ছে, যে অঙ্গের মতো ভাঁজ হয়ে গিয়ে তোমার তৈরি করছে ক্রিস্টি। অন্তঃপর্দার গায়ে আবার কি রয়েছে, এদের গাগুলোতে অন্তঃপর্দা এর ভিতরে যে এই টেনিস র্যাকেটের মতো যে অংশ মানে এখানে আঙুলের মতো প্রবর্ধ ঢুকলো, এদের উপরে আবার টেনিস র্যাকেটের মতো একটা তারপর হচ্ছে কি এদের হলো এবং এই যে তারপর এখানে কি টেনিস র্যাকেটের মতো, টেনিস র্যাকেট বলতে এরকম ভাবে গঠনটা থাকে। ওর দেখতে গেলে দেখাবে কেমন F0 F1 কমপ্লেক্স। তাহলে এটা হচ্ছে F0 কমপ্লেক্স, এটা হচ্ছে F1 কমপ্লেক্স। এটাকে বলা হচ্ছে তোমার অক্সিজম। তাহলে এখানে দুটো প্রশ্ন হতে পারে যে পার্সেন্ট অধায়ক কাকে বলা হয়, অক্সিজম বা F0 F1 কমপ্লেক্স কি। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ কি দেখো। মাইটোকন্ড্রিয়া মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয়, বলে কোষের শক্তি ঘর, পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার সবাত মানে হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন করে।
ক্রেবস চক্রের মাধ্যমে তোমার 24 অণু এটিপি তৈরি করে, 24 অণু এটিপি তৈরি করতে পারে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটিপি উৎপাদন করে, যা সমস্ত প্রক্রিয়ায় জীববিজ্ঞানের শক্তি। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে হচ্ছে যে প্রক্রিয়ায় সাবস্ট্রেট জারিত হয়ে গিয়ে তোমার এটিপি উৎপন্ন করা, অর্থাৎ এডিপি থেকে শ্বসন প্রক্রিয়া এটিপি থেকে এটিপি উৎপন্ন হওয়ার পদ্ধতি বলা হয় সাবস্ট্রেটিভ ফসফোরাইলেশন। তারা বলছে কি এটিপি থেকে এটিপি উৎপন্ন হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ কথাটা কেন বলছে, যেহেতু অক্সিডেশন বা জারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, তাই অক্সিডেটিভ বলে। ফসফোরাইলেশন মানে ফসফেট যুক্ত হওয়ার পদ্ধতিকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ হয়, ফ্যাটি অ্যাসিড বিটা জারণ করে, আর ফ্যাটি অ্যাসিডের বিটা কার্বনের জারণ এখানে ঘটে থাকে, জারণ বিক্রিয়া ঘটে থাকে। এই যে F0F1 কমপ্লিট এখানে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে তোমার আমাদের প্লাস্টিড। তাহলে প্লাস্টিড কি, ওদের উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের কালার দেখতে পাওয়া যায়, ওই জন্য এদেরকে বলা হয় কি ক্রোমোপ্লাস্টিড। সবুজ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্টিড হলো। ক্রোমোপ্লাস্টিড মানে হচ্ছে সে হলুদ হতে পারে, সে লাল হতে পারে, সে হয়তো অরেঞ্জ হতে পারে, বিভিন্ন ধরনের কালার তৈরি, সেগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টিড দ্বারা কালার তৈরি হয়। আর এটা হচ্ছে লিউকোপ্লাস্ট, মূলের ক্ষেত্রে কোনো রকম কালার তৈরি হয় না, সূর্যালোকের কোনো কালার তৈরি হয় না বলে ওটা কালারলেস হয়, এই জন্য বলা হয় লিউকোপ্লাস্টিড। তাহলে কি প্রথম দেখো প্লাস্টিড হলো আদর্শ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, রঞ্জক পদার্থযুক্ত বা রঞ্জক পদার্থবিহীন। রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্ট হচ্ছে রঞ্জক পদার্থযুক্ত, লিউকোপ্লাস্ট হচ্ছে রঞ্জক পদার্থবিহীন অঙ্গাণু। তাহলে নিউক্লিয়াস যেমন দ্বিপর্দা যুক্ত কোষ অঙ্গাণু হলো, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু হলো, আবার প্লাস্টিডও কিন্তু দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু। এবং এই তিনটে কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ করার মেকানিজম রয়েছে। এই জন্য এদেরকে অটোনোমাস সেল অর্গানেলস বা স্বয়ংক্রিয় কোষ অঙ্গাণু বলা হয়ে থাকে। নিজের কপি নিজে তৈরি করতে পারে। আর্নস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে প্রথম প্লাস্টিড আবিষ্কার করেছিল। প্লাস্টিড তিন রকম, একটা ক্রোমোপ্লাস্টিড বা রঙিন প্লাস্টিড হলো, একটা ক্লোরোপ্লাস্টিড বা সবুজ বর্ণের প্লাস্টিড, আর লিউকোপ্লাস্ট বা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড হলো। প্রথম হচ্ছে ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি বর্ণযুক্ত প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়ে থাকে। উদ্ভিদ কোষের সবুজ রঞ্জক পদার্থ ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থযুক্ত প্লাস্টিডদের ক্রোমোপ্লাস্ট বলা হয়ে থাকে। তাহলে উদ্ভিদের যে সবুজ যে অন্যান্য কালারগুলো দেখতে পাওয়া যায়, তা কাকির জন্য কার দ্বারা হয়ে থাকে, ক্রোমোপ্লাস্টিডের দ্বারা হয়ে থাকে। এরা গোলাকার হয়, দণ্ডাকার হয়, তারকাকার হয় ইত্যাদি বিভিন্ন আকৃতি হয়। তারপর হচ্ছে কি ফুলের পাপড়ি, পাকা ফলের খোসা, গাজরের মূল, এই প্রকার প্লাস্টিড দেখতে পাওয়া যায়। এই প্রকার প্লাস্টিড দ্বিয়াক পর্দাবেষ্টিত ধাত্রে গ্রানা থাকে না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোন ধরনের প্লাস্টিডের ধাত্রে গ্রানা থাকে না। গ্রানা মানে যেখানে হচ্ছে আলোক বিক্রিয়া হয়, স্ট্র মানে যেখানে হচ্ছে অন্ধকার বিক্রিয়া হয়। তো গ্রানা থাকে না কোথায়, ক্রোমোপ্লাস্টে গ্রানা থাকে না। ধাত্রে ল্যামেলা থাকে, ক্যারোটিনয়েড থাকে এবং বিভিন্ন রঞ্জক স্নেহবস্তু থাকে। তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের যে অঙ্গাণু দেখতে পাওয়া যায়, সেগুলো যেন দায়ী হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড। তো এই ক্রোম মানে হচ্ছে কালার, যেমন হচ্ছে উদ্ভিদের পাপড়ির কালার, যেমন হচ্ছে ফলের খোসার ত্বক হচ্ছে, গাজর হচ্ছে, এগুলো সব ক্রোমোপ্লাস্টিডের অবদান। তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড মধ্যে কি থাকে, ক্যারোটিনয়েড থাকে, বিভিন্ন স্নেহবস্তু থাকে। কাজ কি, ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠনে, ফুলের পরাগযোগ, ফলের বিস্তারে সাহায্য করে। তারপর হচ্ছে কি 2 নম্বর পয়েন্ট চলে যাও, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কি বলে, ক্লোরো মানে হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। তাহলে এখানে কি এটা হচ্ছে প্লাস্টিড দিয়ে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এগুলো হচ্ছে তোমার গ্রানাম। এবং প্রত্যেকটা চাকতির মতো অংশকে থাইলকয়েড বলা হয়। থাইলকয়েডের মধ্যে তোমার শুধু গ্রানাম। তারপর 2 নম্বর হচ্ছে কি, সবুজ প্লাস্টিডদের ক্লোরোপ্লাস্ট, সবুজ প্লাস্টিডদের ক্লোরোপ্লাস্ট বলে। আদর্শ ক্লোরোপ্লাস্ট
উপবৃত্তাকার দেখতে হয়, দ্বি একক পর্দা বেষ্টিত, উভয় পর্দার মাঝখানে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তাহলে নিউক্লিয়াসের ক্ষেত্রে হলে কি, নিউক্লিয়াসের ক্ষেত্রে দ্বিপর্দা পাওয়া গেল, দুটো পর্দার মধ্যখানে অংশে পেরিনিউক্লিয়ার স্থান বলা হলো। তবে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান এবং এর প্লাস্টিডের ক্ষেত্রে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলা হয়। অন্তঃপর্দার বেষ্টিত গহ্বরে যে তরল থাকে তাকে ধাত্র বা স্ট্রোমা বলে। এই হচ্ছে ধাত্র বা স্ট্রোমা। এই যে স্ট্রোমা, এগুলো হচ্ছে হলুদ কালারের যে ধাত্রটা রয়েছে তাকে আমরা বলছি স্ট্রোমা বলছি। স্ট্রোমাতে কি থাকছে? স্ট্রোমাতে ধাত্রের বিভিন্ন খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন, ডিএনএ, আরএনএ, উৎসেচক ইত্যাদি তোমার এই ধাতুর মধ্যে থাকে। ধাত্রে অনেকগুলো চাকতির মতো অংশ স্তরে স্তরে সাজানো থাকে, এদের গ্রানা বলা হয়। অর্থাৎ যদি তুমি দেখো তাহলে এর মধ্যে কি রয়েছে, অনেক চাকতির মতো অংশ দেখতে পাচ্ছ, সেই চাকতির মতো অংশগুলোকে বলা হচ্ছে গ্রানা। গ্রানার মধ্যে তোমার আলোক বিক্রিয়া ঘটে, অর্থাৎ আলোর উপস্থিতির বিক্রিয়া, সালোক সংশ্লেষ বিক্রিয়া ঘটে। কিন্তু এই একটা গ্রানা আরেকটা গ্রানার সংখ্যা হয় স্ট্রোমাতে স্ট্রোমা ল্যামিনা দ্বারা যুক্ত থাকে, স্ট্রোমা ল্যামিনা দ্বারা যুক্ত থাকে। তারপর হচ্ছে কি, ধাত্রে অনেকগুলো চাকতির মতো অংশ গ্রানা বলে। ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টা গ্রানা থাকে। এই গ্রানার মধ্যে আলোক বিক্রিয়া, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটা ঘটে এবং সেখানে এটিপি আর NADPH2 তৈরি করে। প্রতিটি গ্রানার কতকগুলো একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত, তাকে থাইলাকয়েড বলা হয়। অর্থাৎ একটা হচ্ছে থাইলাকয়েড, এটা এই পুরো অংশটাই হচ্ছে তোমার গ্রানাম, আর হচ্ছে একটা পার্টকে বলা হচ্ছে থাইলাকয়েড, চাকতির মতো অংশকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টাজম দানা থাকে। কোয়ান্টাজম হচ্ছে কি, যে সালোক সংশ্লেষের যে ইউনিট বা একক বলা হয় তাকে কোয়ান্টাজম বলা হয় থাকে। কোয়ান্টাজমের মধ্যে ক্লোরোফিল রঞ্জক পদার্থ থাকে। কোয়ান্টাজমকে সালোক সংশ্লেষের একক বলা হয়। পাশাপাশি দুটো গ্রানা যে নলাকার অংশ থাকে তাকে স্ট্রোমা ল্যামেলি বলা হয়। অর্থাৎ এই ধাত্রটা হচ্ছে স্ট্রোমা, এটা হচ্ছে গ্রানাম, আর গ্রানাগুলোর পাশাপাশি যে ল্যামেলি দাঁড়িয়ে থাকে তাকে হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বলি। তারপর চলে আসছে এবার ক্লোরোপ্লাস্টের কাজ। তাহলে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিড। তো সবুজ বর্ণের প্লাস্টিড মানে এখানে সালোক সংশ্লেষ হবে, স্ট্রোমা রয়েছে, গ্রানা রয়েছে। যেমন ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এখানে তোমার গ্রানা থাকলো না, গ্রানা থাকলো মানে আলোক বিক্রিয়া হবে না, আলোক বিক্রিয়া না হলে সেখানে কি হচ্ছে, আর সালোক সংশ্লেষ কমপ্লিট হচ্ছে না। কিন্তু এখানে কি হচ্ছে, স্ট্রোমা এবং গ্রানা দুটো রয়েছে বলে এখানে সালোক সংশ্লেষ যার ফলে শ্বেতসার উৎপন্ন হবে। ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। লিউকোপ্লাস্ট, লিউকো মানে হচ্ছে কি যেখানে কালার, আমাদের যেমন লিউকোসাইট বল শ্বেত রক্তকণিকা কালারলেস, সেরকম এখানে লিউকোপ্লাস্ট, প্লাস্ট মানে প্লাস্টিড, লিউকো মানে কালারলেস। উদ্ভিদের যে সমস্ত অংশ বর্ণহীন সেসব অংশে এই প্লাস্টিডটা পাওয়া যায়। বর্ণহীন প্লাস্টিডের লিউকোপ্লাস্টিড বলে। লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূলের কোষে থাকে। যেসব অঙ্গে কোষে সূর্যের আলো পৌঁছায় না সেসব কোষে দেখা যায়। এরকম প্লাস্টিডের গোলাকার, ডিম্বাকার বা দণ্ডাকার হয়। এই প্লাস্টিডে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে, অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট এবং অ্যালাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট মানে হচ্ছে যখন প্লাস্টিডের মধ্যে শ্বেতসার, মানে এরা লিউকোপ্লাস্টটা মেনলি সঞ্চিত খাদ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। এর মধ্যে যখন শ্বেতসার জমা থাকে তখন অ্যামাইলোপ্লাস্ট বলে, যখন ফ্যাট জাতীয় খাদ্য জমা থাকে অ্যালাইওপ্লাস্ট বলে, এবং যখন প্রোটিন জাতীয় খাদ্য জমা থাকে তখন তাকে প্রোটিনোপ্লাস্ট বলা হয়ে থাকে। প্লাস্টিড থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন খুব হয়, যে খাদ্যের সঞ্চয়কারী উপাদান হিসেবে বা খাদ্যের সঞ্চয়কারী অংশ হিসেবে বিভিন্ন প্লাস্টিডের নাম বলে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালাইওপ্লাস্ট এবং অ্যালিউরোনোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্টের আরেকটা নাম হচ্ছে অ্যালিউরোনোপ্লাস্ট। এবার দেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য। মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস অফ দ্য সেল বলি, আর ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কি, যে কিচেন অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ গাছের রান্নাঘর বলি। সকল আদর্শ কোষের সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া থাকে এবং শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে। অন্তঃপর্দার ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে, কিন্তু এখানে কোনো ভাঁজ হয় না। ধাত্রে কোনো রঞ্জক থাকে না, ধাত্রে বিভিন্ন রঞ্জক থাকে। তারপর হচ্ছে কি শ্বসন সংশোধন করে, এরা সংশোধন করে। এবার আমরা দেখব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এমন একটা কোষ অঙ্গাণু যেটা নিউক্লিও
পর্দা নিউক্লিয় বহিঃপর্দা থেকে শুরু করে এটা বিস্তৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার যেখানে রাইবোজোম থাকে, যার দ্বারা প্রোটিন সংশ্লেষ হয়, এবং যেখানে তোমার হচ্ছে রাইবোজোম থাকে না, যেখানে তোমার লিপিড সংশ্লেষ হয়ে থাকে। দেখো কি বলছি, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আদর্শ কোষে অবস্থিত। আদর্শ কোষ বলতে ইউক্যারিওটিক কোষের কথা বলছে। একক পর্দা বেষ্টিত, একটা মাত্র পর্দা দ্বারা ঘেরা থাকে, নলাকার। এই যে নলের মতো আকৃতি দেখো, সিস্টার্নি থাকে বলে একে নলাকার বলা হয়। অঙ্গাণু যা সাইটোপ্লাজমকে কতগুলো অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে। তাহলে দেখো এই সাইটোপ্লাজম কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দিচ্ছে এই এন্ডোপ্লাজমিক। বিজ্ঞানী পোর্টার 1945 খ্রিস্টাব্দে প্রথম এই কোষটি অক্ষজ অঙ্গাণুটি পর্যবেক্ষণ করেন। এর গঠনটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 রকমের গঠনযুক্ত হয়। একটা হচ্ছে সিস্টার্নি, একটা ভেসিকেল, আর একটা টিউবিউল। 3টে অংশ নিয়ে তৈরি থাকে। তো সিস্টার্নিগুলো দেখতে লম্বা এবং চ্যাপ্টা থলির মতো। সিস্টার্নিগুলো লম্বা হচ্ছে এবং চ্যাপ্টা থলির মতো হয়। এগুলো শাখাহীন হয়, এর কোনো শাখা প্রশাখা থাকে না। এরা সাইটোপ্লাজমে সাধারণত সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ এই যে দেখো এগুলো সমান্তরালভাবে সব বিন্যস্ত থাকছে। এদের গায়ে অনেক সময় রাইবোজোম থাকে। যখন এদের গায়ে রাইবোজোম থাকবে তখন সেটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যখন রাইবোজোম থাকবে না তখন সেটাকে বলা হয় কি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়ে থাকে। এরপর 2 নম্বর হচ্ছে ভেসিকেল। হচ্ছে কি, এগুলো সাধারণত ডিম্বাকার বা গোলাকার এবং পর্দাবেষ্টিত গহ্বরের মতো। যেমন ভেসিকেলগুলো একটা গহ্বরের মতো, ডিম্বাকৃতি এক পর্দাবেষ্টিত গহ্বরের মতো। অগ্নাশয়ের কোষে এরা বিশেষভাবে পরিলক্ষিত। কোথায় থাকে? অগ্নাশয়ের কোষে এরা বিশেষভাবে অবস্থান করে। এরপরে টিউবিউল, এই যে নলাকার টিউবের মতো আকৃতি টিউবিউল থাকছে। এগুলো শাখান্বিত, এগুলো শাখা প্রশাখা বিশিষ্টান, কিন্তু কোনো রকম শাখা প্রশাখা থাকলো না। আর এগুলো হচ্ছে ভ্যাকুয়ালের মতো। আর এটা হচ্ছে তোমার হচ্ছে কি, এর শাখা প্রশাখা যুক্ত হয়। ডিম্বাকার গোলাকার এরা শাখান্বিত নালিকা বিশেষ। এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে। এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জালকের আকার ধারণ করে। এদের গাতে সাধারণত রাইবোজোম দানা থাকে না। এদের গাতে কি থাকে না? রাইবোজোম দানা থাকে না, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ দেখো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাইটোপ্লাজমিক কাঠামো গঠন করে প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে এরা কি দেখো এইভাবে ছড়িয়ে থাকছে বলে সাইটোপ্লাজমের মধ্যে একটা কাঠামো তৈরি করছে, সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠে ভাগ করে দিচ্ছে বলে কি করে, এরা সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করে। অভিস্রবণ চাপ বলতে অসমোসিস কাকে বলে, অভিস্রবণ কাকে বলে? যখন দুটো দ্রবণকে একটা অর্ধবৃত্ত পর্দা দ্বারা পৃথক করা থাকবে তখন যে জলীয় অংশ রাখবে, অর্থাৎ যে জল বা সলভেন্টটা থাকবে সেটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে ছড়িয়ে পড়বে, তাকে বলা হচ্ছে অভিস্রবণ। এবং যে এই অভিস্রবণে যে চাপ অভিস্রবণে বাধা দিবে তাকে অভিস্রবণ চাপ বলা হয়ে থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কি করছে? অভিস্রবণ চাপকে নিয়ন্ত্রণ করছেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন বিপাকীয় পদার্থকে পৃথক রাখে। রাসায়নিক বিক্রিয়াগুলোকে পৃথক রাখে। এটা কি করছে? কারণ এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এক ধরনের বিক্রিয়া ঘটে, এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আলাদা বিক্রিয়া ঘটে, এবং এরা কি করে সাইটোপ্লাজমকে কম্পার্টমেন্টে ভাগ করছে। তাই এরা কি করছে? বিভিন্ন বিক্রিয়াগুলোকে পৃথক রাখছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, যেখানে রাইবোজোম রয়েছে সেটা হচ্ছে অমসৃণ, প্রোটিন সংশ্লেষ করা। তাহলে এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ হচ্ছে ফ্যাট তৈরি করা, ফ্যাট সংশ্লেষ করা। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন ইত্যাদি স্টেরয়েড হরমোন ক্ষরণ করে। তাহলে এরা আবার কি ফ্যাট তৈরি করে, আবার হচ্ছে কি টেস্টোস্টেরন, আবার হচ্ছে তোমার প্রোজেস্টেরন হরমোন তৈরি করে, প্রোজেস্টেরন।
তাহলে ওভারঅল কি হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এক পর্দা বেষ্টিত একটা কোষীয় অঙ্গাণু, যা সাইটোপ্লাজমকে কতগুলো কম্পার্টমেন্টে বা কতগুলো খণ্ডে ভাগ করে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটে অংশ নিয়ে তৈরি থাকছে, একটা সিস্টার্নি, একটা ভেসিকল, একটা হচ্ছে টিউবিউলস। সিস্টার্নিগুলো হচ্ছে সমান্তরালভাবে বিন্যস্ত লম্বা নলাকার থলির মতো অংশ, যেগুলো শাখা প্রশাখা বিহীন হয়। ভেসিকলগুলো হচ্ছে কি এক ধরনের সাধারণত পর্যাপ্ত থলির মতো অংশ, এগুলো বিশেষ করে তোমার অগ্ন্যাশয়ের কোষে বেশি থাকে। 3 নম্বর হচ্ছে কি টিউবিউলস, এরা হচ্ছে কি নলাকৃতি হয় এবং এরা শাখা প্রশাখা যুক্ত হয়, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জালকের আকার ধারণ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? যেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার কাজ প্রোটিন সংশ্লেষ করা, যেগুলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাদের কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ করা। এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি থাকে, তোমার কি ক্ষরণ হয়? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন মতো মানে গোনাড হরমোন ক্ষরণ হয়। এবং এরা কি করে? সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এই হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডিটেলস। এরপর চলে যাও গলগি বডিজ। গলগি বডিকে বলা হয় ক্ষরণকারী কোষ অঙ্গাণু, ওকে, বা পোস্ট অফিস অফ দ্য সেল, বা তোমার বলা হচ্ছে কি পুলিশ স্টেশন অফ দ্য সেল বলা হয়ে থাকে, বা ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। কারণ এটা এমন একটা জায়গা যেখানে সব নিউক্লিয়াস বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে প্রোডাক্ট তৈরি হয়, যে উপজাত পদার্থ উৎপন্ন হয়, সেই পদার্থটা তোমার কি হচ্ছে এখানে প্যাকেট হয়ে, অর্থাৎ এখানে মডিফিকেশন হয়ে বিভিন্ন কোষের বিভিন্ন অঙ্গে ট্রান্সফার হয় বলে কি ক্ষরণকারী কোষ অঙ্গাণু বলা হয়ে থাকে। এবং গলগি বডি যে অঞ্চলে সাইটোপ্লাজমের যে অঞ্চলে থাকে, সে অঞ্চলে অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এই জন্যকে এই চারপাশের অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলা হয়ে থাকে। দেখো বলছে গলগি বডিজ আদর্শ কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের নিকটে অবস্থিত এক পর্দা ঘেরা চ্যাপ্টার থলির মতো বা ক্ষুদ্র গহ্বরের মতো অঙ্গাণু বিশেষ। তাহলে এটা কি হচ্ছে? গলগি বডি হচ্ছে আদর্শ কোষের সাইটোপ্লাজম। আদর্শ মানে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয় পর্দার কাছে অবস্থিত, নিউক্লিয়াসের কাছে অবস্থিত একটা এক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু বুঝতে পারলাম। তাই এটা হচ্ছে ক্যামেলি গলগি 1898 খ্রিস্টাব্দে প্রথম এই গলগি বডিকে পর্যবেক্ষণ করেছিলেন। গলগি বডির গঠন দেখো, তাহলে প্রতিটি গলগি বডি দেখতে অনেকটা চাকতির মতো। গলগি বডির দুটি মেরু আছে, একটা উত্তল মেরু একটা হচ্ছে একটা অবতল মেরু রয়েছে। উত্তল মেরু এবং অবতল মেরু, উপরটা উত্তল, নিচেরটা হচ্ছে অবতল মেরু। উত্তল মেরু নিউক্লিয় পর্দার দিকে অবস্থান করে, মানে এটা বলতে পারছে এটা হচ্ছে উত্তল মেরু, উত্তল, এটা হচ্ছে অবতল। তাহলে উত্তল মেরুটা কার? নিউক্লিয়াসের দিকে। এখানে তোমার ধরো নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। উত্তর এবার হচ্ছে কি অবতল মেরু কোষ পর্দার দিকে। তাহলে উত্তল মেরুটা কোন দিকে অবস্থিত? উত্তল মেরুটাকে আমরা বলি সিস গলগি, সিস। আর এটাকে বলে ট্রান্স গলগি। মানে নিউক্লিয়াসের দিকের অবস্থানটাকে উত্তল বা সিস বলা হয়, এবং সেটা যেটা তোর কোষ পর্দা অবতল বা ট্রান্স গলগি বলা হয়ে থাকে। মেরু কোষ পর্দার উপর গলগি বডি 3 প্রকার গঠন সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে সিস্টার্নি, মাইক্রোভেসিকল এবং শুধু ভ্যাকুওল। তাহলে এদের মধ্যে কি থাকে দেখো, এই যে সিস্টার্নি, এই যে লম্বা টিউবের মধ্যে গঠনগুলোকে সিস্টার্নি বলছি আমরা, এগুলো সব সিস্টার্নির পার্ট। তারপর বলছে সাবসিস্টেন্স ভেসিকল, এই যে ছোট ছোট অংশগুলোকে ভেসিকল বলা হয়। আর ভেসিকল থেকে আবার তৈরি হয় কি তোমার ভ্যাকুওল অংশ তৈরি হয়। তার 3টে অংশ নিয়ে আমাদের এই গলগি বডি তৈরি হয়। তারপর হচ্ছে গলগি বডি কি সিস্টার্নি, এগুলো একক পর্দা বেষ্টিত তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থলির মতো, মানে ওখানে যেমন আগে পড়লে সিস্টার্নিগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ওই একই চ্যাপ্টা থলির মতো অংশগুলোকে বলা সিস্টার্নি বলা হচ্ছে। সিস্টার্নিগুলোর সংখ্যায় 3 থেকে 20টি হয়, সমান্তরালভাবে সাজানো থাকে। পরপর সমান্তরালভাবে সাজানো আছে এবং 3 থেকে 20টি সংখ্যায় হয় এরা, এই যেগুলো সিস্টার্নি। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মাইক্রোভেসিকল। মাইক্রো মানে ক্ষুদ্র, ভেসিকল মানে একটা থলির মতো অংশ। তাহলে সিস্টার্নির পরিধির দিকে যে ক্ষুদ্র, সিস্টার্নির পরিধির দিকে, যে সিস্টার্নির পরিধি প্রান্তের দিকে যে ক্ষুদ্র যেগুলো এই আছে এগুলো সব হচ্ছে সবগুলো হচ্ছে ভেসিকল।
ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গনগুলি সংলগ্ন থাকে তাদের। তাহলে বলছে যে এই যে নলাকার অংশ, আমরা সিস্টার্নি বললাম, সিস্টার্নির প্রান্তের দিকে যে ক্ষুদ্র গোলাকার থলির মতো অঙ্গাণুগুলো সংলগ্ন থাকে তাকে ভেসিকেল বলা হয়। ভেসিকেল এগুলোর ভিতরে ক্ষরণ বস্তু থাকে। ক্ষরণ বস্তু বলতে যেগুলো বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াসে তৈরি হয়েছে সেই বস্তুগুলো থাকলো। এরপর থাকছে ভ্যাকুওল। সিস্টার্নিগুলোর প্রান্ত দেশে যে বড় গোলাকার গহ্বরগুলো থাকে তার সিস্টার্নির প্রান্ত দেশে, সিস্টার্নি একবার প্রান্ত দেশে, সিস্টার্নির প্রান্ত দেশে যে বড় গোলাকার ভ্যাকুওলগুলো থাকে, বড় গোলাকার এবং বড় গহ্বরগুলো থাকে তাদের গ্যাংলিয়ন ভ্যাকুওল বলা হয়ে থাকে, গলগিয়ান ভ্যাকুওল বলা হয়ে থাকে। গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকে না। গলগি বডি যে অঞ্চলে থাকে নিউক্লিয়াসের, সে অঞ্চলের আশেপাশে কোনো কোষ অঙ্গাণু থাকে না, তাই ওকে জোন অফ এক্সক্লুশন বলা হয়। কেন থাকে না? কারণ যেহেতু এখান থেকে কী হয়, বিভিন্ন জিনিসের প্যাকেজড হয়ে মডিফিকেশন হয়ে ট্রান্সপোর্ট হয়, তাই আশেপাশে কোষ অঙ্গাণু থাকলে ট্রান্সপোর্টে বাধা হবে, তাই আশেপাশে কোনো কোষ অঙ্গাণু থাকে না। গলগি বডির কাজ দেখো, বলছে গলগি বডির প্রধান কাজ হচ্ছে 1 নম্বর গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসেক্রেটারি পদার্থ ক্ষরণ করে। তাহলে এরা কি করে? উৎসেচক ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করে, মিউকাস পদার্থ ক্ষরণ করে এবং নিউরোসেক্রেটারি পদার্থ যেমন নিউরো ট্রান্সমিটার ক্ষরণ করে। 2 নম্বর গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ কলার ধাত্র, ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনের সহায়তা করে। মানে এর কাজ হচ্ছে ক্ষরণ করা, পরিবহন করা। 3 নম্বর বলছে গলগি বডি বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার। এই যে ভেসিকেল বা ভ্যাকুওলগুলো থাকে এর মধ্যে খাদ্যবস্তুর সঞ্চয় ঘটে। তার বলছে কি গলগি বডি কোষ প্রাচীরের গঠন, গলগি বডি কোষ প্রাচীর গঠন বা তোমার হচ্ছে কোষ বিভাজনের সময় উদ্ভিদ কোষের যে কোষপাত বা সেল প্লেট রয়েছে সেটা গঠনে অংশগ্রহণ করে। গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে, অর্থাৎ একটা শুক্রাণু দেখতে কেমন হচ্ছে, এই শুক্রাণুর যে অ্যাক্রোজোম অর্থাৎ সামনের দিকে যে অংশটা অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোম গঠনের সহায়তা করে, অ্যাক্রোজোম গঠনে সহায়তা করা। তাহলে গলগি বডি হচ্ছে এমন একটা কোষ অঙ্গাণু যেটা তোমার হচ্ছে কি কোথায় অবস্থান করে, এটা নিউক্লিয়াসের পরে অবস্থান করে এবং যে অঞ্চল অবস্থান করে তার আশেপাশে কোনো ক্ষরণকারী কোষ অঙ্গাণু থাকে না, তাই একে বলা হচ্ছে কি জোন অফ এক্সক্লুশন বলা হয়। 3টি অংশ নিয়ে তৈরি থাকে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে সিস্টার্নি, ভেসিকেল এবং ভ্যাকুওল নিয়ে তৈরি থাকে। সিস্টার্নিগুলো হচ্ছে লম্বা নলাকার গঠন বিশেষ, থলির মতো গঠন বিশেষ, যেগুলো তোমার সামান্তভাবে সজ্জিত থাকে। 2 নম্বর হচ্ছে কি ভেসিকেল, মাইক্রোভেসিকেল, যেটা ক্ষুদ্র থলির মতো অংশ যা তোমার এর প্রান্ত দেশগুলোতে অবস্থান করে। সিস্টার্নির আবার হচ্ছে কি ভ্যাকুওল হচ্ছে কি এর গলগিয়ান ভ্যাকুওল বলা হয়, যেগুলো তোমার প্রান্তের দিকে অবস্থান করে এবং অবস্থানকার মধ্যে তোমার জিনিসকে প্যাকেজড করে সেটা ট্রান্সপোর্ট করা এর প্রধান কাজ। এটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো, প্রথমে নিউক্লিয়াস থেকে কোনো একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর সেটা মাইটোকন্ড্রিয়াতে গেল। যেমন ধরুন এখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো, এমআরএনএটা তো কী হচ্ছে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসার পর সেখান থেকে প্রোটিন তৈরি করলো। এবার প্রোটিনটা কী হলো, প্রোটিন মডিফিকেশন হলো, মডিফিকেশন হওয়ার পরে সেটা তারপর কি প্যাকেজ হওয়ার পরে মডিফিকেশন এবং প্যাকেজড হওয়ার পরে সেটাই দেখো এই আকারে ট্রান্সফার হয়ে এটা সেল মেমব্রেন কোষ পর্দা দিয়ে বাইরে চলে গেল। হলো। এবার নেক্সট প্রসঙ্গ হচ্ছে লাইসোজোমকে আমরা বলি কি সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। আর লাইসোজোমের মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের 50 ধরনের উৎসেচক থাকে যা তোমার কি করে, এরা বিভিন্ন কোষ অঙ্গাণু বা মৃত কোষ বা অনেক সময় সুস্থ কোষকে তোমার এরা ধ্বংস করে দেয়। এবার দেখো লাইসোজোম হচ্ছে কি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় না, প্রাণী কোষে পাওয়া যায় এবং তোমার ছত্রাক কোষে পাওয়া যায় লাইসোজোম। ব্যাকটেরিয়া বা উদ্ভিদ কোষে পাওয়া যায় না।
তো লাইসোজোম আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দাভেড়া উৎসেচকপূর্ণ ক্ষুদ্র থলির মতো অঙ্গাণু। তাহলে প্রাণীকোষের সাইটোপ্লাজমে পাচ্ছি একটা পর্দা ঘেরা থাকে এবং উৎসেচকপূর্ণ একটা ক্ষুদ্র থলির মতো অংশ। বিজ্ঞানী ডি ডুভে লাইসোজোম আবিষ্কার করেন। একে লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয় থাকে, কারণ নর্মাল প্রসেসে কি হয়, লাইসোজোমের মধ্যে যে সমস্ত পূর্ণ অরিজিনাল কোষগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস হয়, কিন্তু অনেক সময় কি হয়, লাইসোজোম নিজের কোষকে নিজে ধ্বংস করে ফেলে, একে সুইসাইডাল ব্যাগ বলা হয় জন্য। এবার লাইসোজোমের গঠন দেখো, বলছে লাইসোজোম সাধারণত গোলাকার গহ্বর বা থলির মতো হয়। তাহলে গোলাকার গহ্বর বা থলির মতো হচ্ছে। প্রতিটি লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত এক পর্দার বিস্তৃত। প্রোটিন মানে কি, মানে কোষ পর্দা মানে কি, সেটা লাইপোপ্রোটিন। কারণ প্রোটিন থাকবে 50% এবং লিপিড থাকবে তোমার 40% আর 10% কার্বোহাইড্রেট থাকবে। লাইসোজোমের গহ্বরে যে অসমসমত্ব দানাদার পদার্থ থাকে তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তাহলে এর মধ্যে যে অসমসত্ব দানাদার পদার্থ রয়েছে তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলা হয়। লাইসোজোমের ধাত্রে 50 রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক, অপাচ্য বস্তু এবং দানাদার বস্তু থাকে। তারপর হচ্ছে লাইসোজোমের কাজ কি? আন্তঃকোষীয় পাচন মানে হচ্ছে কোষের আভ্যন্তরে সমস্ত জিনিস থাকবে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ফুড থাকতে পারে বা কোনো কোষীয় অঙ্গাণু থাকতে পারে, সেগুলো পাচন করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম মিশ্রিত উৎসেচকের সাহায্যে পাচিত হয়। কারণ এখানে কি আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, অর্থাৎ যে সমস্ত উৎসেচক জলের উপস্থিতিতে কোনো একটা বন্ডকে ব্রেক ডাউন করে, জলের উপস্থিতিতে কোনো একটা বন্ড, অর্থাৎ ধরে নাও যে এ আর বি দুটো কেমিক্যালের মধ্যে তোমার কী ছিল, বন্ড ছিল। তো লাইসোজোমের কাজ হচ্ছে কি এ প্লাস বি ফর্মেশন করা, এর মধ্যে বন্ডটাকে ভেঙে দেওয়া। বহিঃকোষীয় পাচন, লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচন ঘটায়। যেমন শুক্রাণু উৎসেচক নিক্ষেপ করে ডিম্বাণুর প্রাচীরে পাচিত করে শুক্রাণু প্রবেশ পথ তৈরি করে। অর্থাৎ যখন আমাদের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে নিষেক প্রক্রিয়া ঘটে, তখন ডিম্বাণুর বাইরের দিকে জোনা ফেলোসিডা বলে একটা আবরণ থাকে, যেটা তোমার শুক্রাণুর মানে লাইসোজোমের নিঃসৃত জোনা লাইসিন বলে উৎসেচকের দ্বারা ভেঙে যায় এবং শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। দেহের প্রতিরক্ষা, শ্বেতকণিকার লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়া ভাইরাস কি সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রতিরক্ষা, অর্থাৎ এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে জীবদের রোগ জীবাণুগুলো ধ্বংস হয়। তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটা কি এবার দেখায়, দেখো ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, এবার ব্যাকটেরিয়া তোমার একটা কোষের বাইরে আসলো, আসার পর সে বাইরে যে কোষ পর্দা রয়েছে, কোষ পর্দাটার সাথে বিস্তৃত একটা ভেসিকেল ফর্মেশন করলো। এই ভেসিকেলটা তোমার কি করলো, তোমার সেই ব্যাকটেরিয়াটাকে এনগাল্ফ করে নিল, অর্থাৎ তাকে খেয়ে নিল। তারপর সব কি হলো, এই কোষের মধ্যে অবস্থা লাইসোজোমের মধ্যে কি রয়েছে, দানাদার এবং উৎসেচক পূর্ণ থাকে। তাই উৎসেচকগুলো কি হচ্ছে এই তোমার এর সঙ্গে যুক্ত হয়ে গেল। অর্থাৎ ব্যাকটেরিয়াম ইজ ইন্টারেস্টেড ফর্মিং ফ্যাগোজোম, এটা হচ্ছে ফ্যাগোজোম বলা হয়, ফ্যাগোজোম, কারণ ব্যাকটেরিয়া ইন্টারেস্ট হলো। ফ্যাগোজোমের পরে ওর সঙ্গে এসে লাইসোজোম যুক্ত হলো, তারপর কি হচ্ছে ফ্যাগোলাইসোজোম তৈরি করলো। এবার সে ফ্যাগোলাইসোজোম কি করলো, এখানে তৈরি হয়ে গেল ফ্যাগোলাইসোজোম। লাইসোজোমাল এনজাইম ডাইজেস্ট ক্যাপচার্ড ম্যাটেরিয়াল, এই যে ব্যাকটেরিয়াটা কি করলো, ডাইজেস্ট করে দিল। কে ডাইজেস্ট করলো, এই যে লাইসোজোম এসে এখানে লাইসোজোম এসে যে মিশেছে, সে লাইসোজোম মিশ্রিত উৎসেচকগুলো ডাইজেস্ট করার পর তাকে টাইসেল প্রোডাক্ট আর রিলিজ ফ্রম দ্য সেল। এভাবে একটা ব্যাকটেরিয়াকে বিভিন্ন ধাপের মাধ্যমে তোমার নষ্ট করে বলে একে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাগ। বা একে আবার কীভাবে কখন কখন নিজের যে কোষ অঙ্গাণু, সেই কোষ অঙ্গাণুগুলোকে তোমার এই হাইড্রোলাইটিক উৎসেচকের মাধ্যমে ধ্বংস করে, তাই একে সুইসাইডাল ব্যাগও বলা হয়ে থাকে। এরপর চলো কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। মানে ভ্যাকুয়ালের ব্যাপারটা কেমন হয় বলতো, যে একটা ঘরের মধ্যে ডাস্টবিন ফাঁকা জায়গা রয়েছে, সে ফাঁকা জায়গায় তুমি জল রাখতে পারো, সেই ফাঁকা জায়গায় তুমি
গ্যাস রাখতে পারো, রেশন পদার্থ রাখতে পারো, মানে যে কোনো কিছু একটা থাকার জন্য জায়গা যে রয়েছে তাকে বলা হচ্ছে তোমার ভ্যাকুয়াল। তো প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুয়াল থাকে না বললেই চলে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুয়ালটা অনেকটা বড় হয়, এবং বড় হওয়ার জন্য কি হয়, এর কোষীয় অঙ্গাণুগুলো নিউক্লিয়াস অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো প্রান্তের দিকে চলে যায়। এরকম গঠনকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলা হয়ে থাকে। যেমন দেখুন আদর্শ কোষের তাহলে কি হয়, আদর্শ কোষ মানে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত, অর্থাৎ আবরণ দ্বারা ঘেরা থাকে, যে সাইটোপ্লাজম বিহীন গহ্বরের মতো অঙ্গনগুলো থাকে, কোষ গহ্বর বা ভ্যাকুয়াল বলা হয়ে থাকে। এর গঠন কি দেখো, এর এই পুরো সাদা অংশটা হচ্ছে তোমার ভ্যাকুয়ালের অংশ। উদ্ভিদে অনেক বড় ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল দেখতে অনেকটা গহ্বরের মতো, অর্থাৎ অনেকটা গর্তের মতো হয়। এক নির্দিষ্ট কোনো আকার থাকে না, কোনো নির্দিষ্ট আকার নেই। গহ্বরগুলো টোনোপ্লাস্ট নামক একটা সূক্ষ্ম আবরণ দ্বারা আবৃত। এই কোশ্চেনটা পরীক্ষা চলে আসে যে ভ্যাকুয়ালের আবরণকে বলা হয় কি, ভ্যাকুয়ালের আবরণকে টোনোপ্লাস্ট বলা হয়। টোনোপ্লাস্ট, ভ্যাকুয়ালের যে আবরণ থাকবে তাকে টোনোপ্লাস্ট বলা হয়ে থাকে। এবার হচ্ছে কি, উদ্ভিদ কোষের গহ্বরে একরকম জলীয় পদ থাকে, তা কোষরস বা সেল স্যাপ বলা হয়। প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলো আকারে খুব ছোট বা সংখ্যায় অনেক কম হয়। প্রাণী কোষের যে ভ্যাকুয়াল থাকে আকারে খুব ছোট হয় এবং সংখ্যায় খুব কম হয়, অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় প্রাণী কোষের ভ্যাকুয়াল নাও থাকে। পরিণত উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়াল সৃষ্টি করে। দেখো এখানে একটা লার্জ ভ্যাকুয়াল তৈরি হয়েছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীর ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত হতে নিউক্লিয়াস কি হচ্ছে, তোমার বড় ভ্যাকুয়াল তৈরি হচ্ছে। নিউক্লিয়াস সহ অন্য কোষীয় অঙ্গনগুলো ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত। ভ্যাকুয়ালটা অনেক বড় হলো, কি হলো, অন্য কোষীয় অঙ্গ পরিধির দিকেও চলে আসছে। এই জন্য একে বলা হচ্ছে এরকম গঠনকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলে। পরীক্ষা আসতে পারে প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল কি। এবার কাজ দেখো, তাহলে ভ্যাকুয়ালের মধ্যে কি, ভ্যাকুয়াল যেহেতু একটা ফাঁকা জায়গা, একটা গর্ত বিশেষ, তো এখানে খাদ্য সঞ্চয় থাকতে পারে, খরিত পদার্থ সঞ্চয় থাকতে পারে, গ্যাস জমা থাকতে পারে, জল জমা থাকতে পারে। এটা অভিশ্রবণ নিয়ন্ত্রণ করে, রেচন পদার্থ বর্জ্য পদার্থ সঞ্চয় করে থাকতে পারে। এবার সঞ্চয় করে দূরীকরণ প্রভৃতি ভ্যাকুয়াল সাহায্য করে। এককোষী মনোরমে ভ্যাকুয়াল আন্ত অভিশ্রবণে সাহায্য করে। আন্ত অভিশ্রবণে যখন একটা সলিউশন ধরে নাও একটা অর্ধবদ্ধ পর্দার পৃথক করা থাকে, তখন কি হয় যে যেখানে এটা গহন দ্রবণ, তারপর হচ্ছে কি এর মূল ভ্যাকুয়াল আন্তঃ কি হলো, যখন কম ঘন থেকে বেশি ঘন দিকে জলটা ছড়িয়ে পড়বে তখন সেটাকে বলা অভিশ্রবণ। আর যখন কোষের মধ্যে তোমার জল ঢুকবে তখন হচ্ছে কি আন্ত অভিশ্রবণ। আর যখন বাইরে যাবে তারপর তুমি চলে যাবে সে, তার হয়ে গেল ভ্যাকুয়ালের কাজ। এরপর চলে আসছি আমরা রাইবোজোম। রাইবোজোমকে আমরা কি বলি, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ রাইবোজোমের মধ্যে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার এবং বৃত্তাকার কোষ অঙ্গাণু। তাহলে এই প্রথম পেরে তুমি কি একটা পর্দাবিহীন অঙ্গাণুর নাম বলো, পরীক্ষা দিতে আসে, তাহলে লিখবে কি, সেটা লিখবে তুমি রাইবোজোম। এরা যদি কোষের সাইটোপ্লাজমে, আদর্শ কোষের নিউক্লিয়াসে, নিউক্লিয় পর্দায়, এন্ডোসাইটোপ্লাজমের গাত্রে অবস্থান করে। প্যালাডে প্রথম রাইবোজোম আবিষ্কার, প্রথম রাইবোজোম আবিষ্কার করেছিল কে, বিজ্ঞানী প্যালাডে। রাইবোজোম কোথায় থাকলো, সেটা আদর্শ কোষের নিউক্লিয় লাসে পাওয়া যাচ্ছে রাইবোজোম, ওখানে রাইবোজোম সংশ্লেষ হয়। নিউক্লিয় পর্দার গায়ে থাকে, এন্ডোসাইটোপ্লাজমের গায়ে অবস্থান করে এই রাইবোজোম। রাইবোজোমের গঠন, তাহলে আমরা নর্মালি দেখি এটা হচ্ছে রাইবোজোমের গঠন। রাইবোজোম এটা হচ্ছে স্মল সাবইউনিট, এটা হচ্ছে প্রোক্যারিওটের ক্ষেত্রে 30s রাইবোজোমাল সাবইউনিট এবং সাধারণত কি হচ্ছে স্মল সাবইউনিট। প্রোক্যারিওটের ক্ষেত্রে 70s হবে, ইউক্যারিওটের ক্ষেত্রে 80s হবে।
তো প্রোক্যারিওটিক ক্ষেত্রে এটাতে এই স্মল সাবইউনিটকে 30s রাইবোজোমাল সাবইউনিট বলা হয় এবং বড় সাবইউনিটটাকে বলা হচ্ছে 50s রাইবোজোমাল সাবইউনিট। আবার তো হচ্ছে কি মানে এককোষী ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে 40s রাইবোজোমাল সাবইউনিট এবং 60s রাইবোজোমাল সাবইউনিট। এবার S1 হচ্ছে কি ভেদ SVED ভাগ ইউনিট, অর্থাৎ যখন সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে একটা কোষীয় অংশকে নিয়ে খুব হাই স্পিডে ঘোরানো হয়, হাই স্পিড গ্র্যাভিটেশনাল ফোর্সে ঘোরানো হয়, কারণ এখানে কোষীয় উপাদান নেওয়া হয়েছে। তো এবার রাইবোজোমগুলো কি হচ্ছে, যে স্পিডে থিতিয়ে পড়ে সেই স্পিডটাকে বলা হচ্ছে তোমার সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তাহলে ইউক্যারিওটিক রাইবোজোম হচ্ছে 80s, যেখানে ছোটটা হচ্ছে 40s নিয়ে গঠিত এবং বড়টা হচ্ছে 60s নিয়ে গঠিত। তোমার মনে হবে যে 60 আর 40 তো 100 হয়, 80 কেন হলো? আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিট নর্মাল অবস্থায় আলাদা অবস্থায় থাকে, অর্থাৎ 70s আলাদা থাকছে, না 40s আলাদা থাকছে, 60s আলাদা থাকছে। আলাদা অবস্থায় এদের তৃতীয় পড়ার যে রেট সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট সেটা 40 এবং 60 হয়, কিন্তু যখন ওরা জোড়বদ্ধ অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে কত 80s হয়। এবং এগুলো কী দিয়ে তৈরি? 50খানা প্রোটিন থাকে, 5s রাইবোজোমাল আরএনএ থাকে, 5.8s রাইবোজোমাল আরএনএ থাকে, 28s রাইবোজোমাল আরএনএ থাকে। কোথায় থাকে এটা এই লার্জ সাব ইউনিটের মধ্যে থাকে, এর মধ্যে থাকছে। এবার স্মল সাব ইউনিটের মধ্যে কী থাকছে দেখো, এখানে 18s রাইবোজোমাল সাব ইউনিট রয়েছে এবং 33 প্রোটিন রয়েছে। এটা হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখো 23s রাইবোজোমাল আরএনএ রয়েছে, 5s রাইবোজোমাল আরএনএ রয়েছে এবং কি রয়েছে, এবং তোমার 34 প্রোটিন রয়েছে। আবার স্মল সাবইউনিট যেটা রয়েছে সেখানে 30s প্রকৃতির, অর্থাৎ 60s রাইবোজোমাল আরএনএ রয়েছে এবং 21 প্রোটিন রয়েছে। তা রাইবোজোমের আকার প্রায় উপবৃত্তাকার এবং এগুলো কী কিরকম তৈরি, এটা একটা স্মল সাব ইউনিট এবং এটা হচ্ছে লার্জ সাব ইউনিট। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কত 16s রাইবোজোমাল আরএনএ আর হচ্ছে 30টা মতো প্রোটিন রয়েছে। ওখানে 28s তারপর হচ্ছে একটা 7, তাহলে কি 28s 5s 23s 5s রাইবোজোমাল আরএনএ থাকছে আর এখানে তোমার 21 প্রোটিন থাকছে। তারপর দেখো এখানে বলছে কি রাইবোজোমের গঠন, তার উপবৃত্তাকার হচ্ছে কি দুপাশ থেকে দুপাশ থেকে চ্যাপ্টার হচ্ছে, প্রতি রাইবোজোম দুটো উপ একক বা অর্ধ একক নিয়ে গঠিত। 70s রাইবোজোম যেটা হচ্ছে এটা ধরুন এটা 70s এর ক্ষেত্রে, একটা হচ্ছে 30s রাইবোজোমাল সাবইউনিট, একটা হচ্ছে 50s রাইবোজোমাল সাবইউনিট হলো। এবং এর ক্ষেত্রে তোমার হচ্ছে ইউক্যারিওটের ক্ষেত্রে এটা দুটো হচ্ছে, একটা হচ্ছে তোমার 60s, একটা 40s। তো ছোট সাবইউনিট হচ্ছে 40s, বড় সাবইউনিট হচ্ছে তোমার 60s। এস মান হচ্ছে ভেদভাগের ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ইউনিট। বড় উপকটি গোলাকার এবং ছোট উপকটি ডিম্বাকার হয়। এমআরএনএর উপর রাইবোজোমগুলো যখন সারিবদ্ধভাবে অবস্থান করে, অর্থাৎ একটা যদি এমআরএনএ হয়, তো এমআরএনএর উপরে কি রাইবোজোমগুলো সারিবদ্ধ অবস্থান করে, তখন আমরা ওটাকে পলিজোম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কি 70s রাইবোজোমের উপায়ক দুটির আণবিক ভর যথাক্রমে 1.8 × 10⁶ ডাল্টন। তাহলে এটা হচ্ছে কি 1.8 × 10⁶ ডাল্টন, আর এটা হচ্ছে 0.9 × 10⁶ ডাল্টন। কিন্তু 80s রাইবোজোমের ক্ষেত্রে, অর্থাৎ ইউক্যারিওটিকের ক্ষেত্রে তোমার বড় সাবইউনিট হচ্ছে কত 10.5 to 1। তাহলে এখানে কি হচ্ছে যে রাইবোজোম প্রধান কাজ প্রোটিন সংশ্লিষ্ট রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে।
তো রাইবোজোম হচ্ছে একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যেটা উপবৃত্তাকার দেখতে হয়, কিন্তু পাশ থেকে হালকা চ্যাপ্টা হয়। রাইবোজোম দুটো ইউনিট নিয়ে তৈরি থাকে, একটা হচ্ছে তোমার স্মল ইউনিট, একটা হচ্ছে লার্জ ইউনিট। এবং প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটা 70s প্রকৃতির হয়, তার স্মল সাব ইউনিটটা তোমার হচ্ছে কত 30s, এবং লার্জ সাব ইউনিটটা হচ্ছে 50s প্রকৃতির হয়। এবং 30s সাব ইউনিটের 16s রাইবোজোমাল আরএনএ আর তোমার 21খানা প্রোটিন থাকে। আর 50s রাইবোজোমাল সাব ইউনিটের মধ্যে তোমার 23s রাইবোজোমাল আরএনএ থাকে, আর তোমার কি থাকে 5s রাইবোজোমাল আরএনএ থাকে, আর 34খানা প্রোটিন থাকে। আবার বলছে কি, যখন ইউক্যারিওটিক কোষ তখন 80s রাইবোজোম, তার ছোট ছোট ইউনিট হচ্ছে 40s এর মধ্যে 18s রাইবোজোম থাকে এবং 33টা প্রোটিন থাকে। আবার লার্জ যে সাব ইউনিট রয়েছে তার মধ্যে 50টা প্রোটিন থাকছে, 5টা 5s রাইবোজোমাল আরএনএ থাকছে, 5.8s রাইবোজোমাল আরএনএ থাকছে, আর 28 রাইবোজোমাল আরএনএ থাকছে। বললাম, এবং তারা পরস্পরের সঙ্গে মনে রাখবে এই যে দুটো ইউনিট পরস্পর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর দ্বারা যুক্ত থাকে। তারপর হচ্ছে এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এখানে রাইবোজোমকে কি বলা, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। এরপর চলে আসছি আমরা সেন্ট্রিওল। সেন্ট্রিওল শুধুমাত্র উদ্ভিদ প্রাণী কোষে অবস্থিত একটা কোষীয় অঙ্গাণু, কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওলের প্রধান কাজ হচ্ছে তোমার কি গঠন করা, ব্রেমতন্তু গঠন করা, কোষ বিভাজনের সময় ব্রেমতন্তু গঠন করা। দেখো সেন্ট্রিওল দেখতে দুমুখ খোলা পিপের মতো, অর্থাৎ এই দেখো দুই মুখ খোলা, একটা লম্বা নল যার দুটো মুখটা, এই দুই মুখটা খোলা, এই মুখটা খোলা আছে, ওই মুখটা খোলা আছে। সাধারণত প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে সমকোণে অবস্থান করে, অর্থাৎ একটা থাকে তোমার এরকম ভাবে, এবং আরেকটা থাকে তোমার এরকম। এরা পরস্পরের সমকোণে অবস্থান করে। কোষ বিভাজনের সময় ব্রেম গঠন করে। কোষ বিভাজনের এই যে ব্রেমতন্তুগুলো রয়েছে, এই ব্রেমতন্তুগুলো কোষ বিভাজনের সময় এই ব্রেমতন্তু গঠন করা হচ্ছে এদের কাজ। বোভেরি সেন্ট্রিওল আবিষ্কার করেন। কে? বোভেরি। সেন্ট্রিওলের গঠন দেখো, সেন্ট্রিওল দুটি অনেকটা পিপের মতো দেখতে হয়। এই সেন্ট্রিওল দেখতে অনেকটা পিপের মতো দেখতে হয়, এবং দুই মুখ খোলা পিপের মতো সেন্ট্রিওলের দুটি পরস্পর প্রায় সমকোণে অবস্থান করে, একটি অপরটির সঙ্গে সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করছে। এটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর হচ্ছে ওকে মাইক্রোটিউবুল মানে হচ্ছে কি নলাকার অংশ, মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রোটিউবুল দ্বারা গঠিত। সেন্ট্রিওলের প্রাচীরে 9টি ত্রয়ী অন্নালিকা নিয়ে গঠিত। সেন্ট্রিওলের যে প্রাচীর থাকবে সেই প্রাচীর 9টি ত্রয়ী অন্নালিকা নিয়ে গঠিত, অর্থাৎ এটাকে 9টি ত্রয়ী বলা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ত্রয়ী অন্নালিকা নিয়ে গঠিত। অর্থাৎ এই যে দেখছি কিন্তু আমরা সেকশন করে কেটে দিই, কাটলে দেখতে পাবো আমরা কি এরকম 9টা টিউবুলিন প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এর মধ্যখানে কি রয়েছে, লিঙ্কার ডিএনএ, অর্থাৎ ধরে না এটা হচ্ছে এ মাইক্রোটিউবুল, এটা হচ্ছে বি মাইক্রোটিউবুল, এটা হচ্ছে সি মাইক্রোটিউবুল। হলো, এবার পরবর্তী আবার দেখো এ মাইক্রোটিউবুল, বি মাইক্রোটিউবুল, সি মাইক্রোটিউবুল। এবার এ আর বি সি এর মধ্যে তোমার কি হবে, কমিউনিকেশন হবে, এটাকে লিঙ্কার বলা হয়। তারা বলছে কি সেন্ট্রিওলের প্রাচীরে 9টি ত্রয়ী অন্নালিকা, ত্রয়ী মানে 3টা, এ বি সি অর্থাৎ আলফা বিটা এবং গামা টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি থাকে। প্রতিটি অন্নালিকার সমদূরত্ব অবস্থা 3টি করে টিউবিউল নিয়ে গঠিত, সাব টিউবিউল নিয়ে গঠিত, এ বি অ্যান্ড সি। এ বি সি মানে হচ্ছে আলফা বিটা এবং গামা। এদের বিজ্ঞানী থ্রেড গোল্ড যথাক্রমে এবিসি নামে চিহ্নিত করেছেন। একবারে ভিতরটি এ, মাঝেরটি বি, একবারে বাইরেটা হচ্ছে সি। তার বাইরেটা হচ্ছে কে, একদম বাইরেটা সি, মাঝেরটা বি, ভিতরটা হচ্ছে এ। হলো, এগুলো হচ্ছে টিউবুলিন প্রোটিন। লিঙ্কার এবার হচ্ছে এই যে ত্রয়ী যে অনালিকা রয়েছে, তুলনার পাশাপাশি তোমার এ আর সি এর মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে, তাকে লিঙ্কার বলে। এবার ইন্ট্রাসেন্ট্রিওলের গঠন,
প্রস্থচ্ছেদের সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মতো গঠন দেখা যায়, কাঠ হুইল মডেল বলা হয়ে থাকে। দেখো এটাকে দেখলে মনে হয় যে একটা গরুর গাড়ি যাচ্ছে, ওই জন্য কাঠ হুইল মডেল বলা হয়। এই যে মধ্যখানে এটা চাকতির অংশ, এখানে তো দিয়ে কি বলেছে আবার। তারপর সেন্ট্রিওল, তারপর বলছে কাঠ হুইল কাজ কি। দেখ, প্রাণী কোষের কোষ বিভাজনকালে মেন কথা হচ্ছে যে কোষ বিভাজন যখন হবে তখন অ্যানাফেজ দশায় যে তোমার ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। তো কার দ্বারা হয়ে থাকে? কারণ ব্রেমতন্তুর মধ্যে হয়ে থাকে। কারণ ব্রেমতন্তু কি করে, এই ক্রোমোজোমগুলো যখন জোড়াবদ্ধ অবস্থায় ক্রোমোজোমগুলো অবস্থান করে, এই ব্রেমতন্তুগুলো পরস্পর যুক্ত, এর সঙ্গে যুক্ত থাকে। এই ব্রেমতন্তুগুলো কি করে, দুটো ক্রোমোজোমকে আলাদা করে দেয়। কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে, অর্থাৎ কোষ বিভাজন হয়ে গেল তো ক্রোমোজোমগুলোকে প্রান্তের দিকে গমন করতে সাহায্য করছে এবং সিলিয়া এবং ফ্লাজেল্লা যুক্ত কোষে সিলিয়া এবং ফ্লাজেল্লা সৃষ্টি করে। ওকে, তারপর শুক্রাণুর পুচ্ছ গঠন করা এর কাজ। তাহলে সেন্ট্রোজোম হচ্ছে পিঠের মতো অংশ যা পরস্পরের সমকোণে অবস্থান করে, এবং এটা যদি সেকশন করা যায় তাহলে দেখতে পাওয়া যায় এর মধ্যে কি রয়েছে, তিনটে করে অর্ণনালিকা পরস্পরে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে এবং একটি তিনটি নালিকার সেট অন্য তিন নালিকার সেটের সঙ্গে লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। তারপরে কি বলছে, এটা কার্টুন মডেল বলা হয়, বা এটাকে 9+0 অ্যারেঞ্জমেন্ট বলা হয়ে থাকে। কারণ এটা তোমার কার ক্ষেত্রে, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখতে পেলে, কিন্তু প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখতে পাবে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে এরকম ভাবে মডেলটা থাকে। মানে প্রোক্যারিওটিক কোষের ফ্লাজেল্লার ভিতরে এ হয়তো লিঙ্কার ডিএনএ থাকে। এবার কি হচ্ছে দেখো, এখান থেকে মধ্যখানে দুখানা থাকবে। হলো, এইভাবে তোমার তো থাকবে, যেখানে কি থাকবে, বাইরের দিকে থাকবে তোমার নখানা, এরপর পরস্পর লিঙ্কার যুক্ত থাকবে। তো বাইরে থাকে নখানা এবং ভিতরে থাকে দুইখানা, এই যে 9+2 অ্যারেঞ্জমেন্ট। তাহলে মনে রাখবে যে যখন ফ্লাজেল্লার ক্ষেত্রে, যখন ফ্লাজেল্লা কি দ্বারা গঠিত, ফ্লাজেল্লা তোমার ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি, যেহেতু ওদের সেন্ট্রোজোম থাকে না। এদের ক্ষেত্রে কি, এগুলো হচ্ছে টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি, থাকে। তাহলে না, এটা অনেক সময় পরীক্ষা আসে যে 9+0 অ্যারেঞ্জমেন্ট কোথায় পাওয়া যায়, 9+2 পাওয়া হচ্ছে তোমার কোথায়, এটা পাওয়া হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোষে, প্রোক্যারিওটিক কোষে, আর ইউক্যারিওটিক কোষের মধ্যে তোমার পাওয়া হচ্ছে কি 9+0 অ্যারেঞ্জমেন্ট, এটাকে কার্ট হুইল মডেল বলা হয়ে থাকে। এরপর হচ্ছে মাইক্রোটিউবিউল। তো বুঝতে পারছো, মাইক্রো মানে ক্ষুদ্র, টিউবিউল মানে নালীর মতো অংশ। মাইক্রোটিউবিউল কি কাজ করে, আমাদের সাইটোস্কেলিটন অর্থাৎ কোষের যে অন্তঃকঙ্কাল রয়েছে, অন্তঃকঙ্কাল গঠন করে। মাইক্রোটিউবিউলের যে টিউবিউলিন প্রোটিন রয়েছে, এই যে আলফা এবং বিটা টিউবিউলিন, তাই তোমার এই প্রোটিনগুলো তৈরি হচ্ছে, সবগুলো তোমার হচ্ছে মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি। তাহলে দেখো, একটা আদর্শ কোষের আদর্শ কোষ মানে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবিউলিন প্রোটিন দিয়ে গঠিত ক্ষুদ্র ফাঁপা নলাকার অংশকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবার হচ্ছে গঠন কি দেখো, মাইক্রোটিউবিউলগুলো দেখতে লম্বা হয়, অর্থাৎ এরা হচ্ছে এই দেখো লম্বা লম্বা সব মাইক্রোটিউবিউল। লম্বা সাধারণত কয়েক মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। নলের প্রাচীরে 13টা প্রোটোটিউবিউলিন সর্পিল আকারে বিন্যস্ত থাকে। নলের কোথায় রয়েছে, প্রাচীরে, এদের প্রাচীরে 16খানা প্রোটোটিউবিউল।
প্রোটো মানে কি আগের, টিউবিউল মানে একটা টিউবিউলের প্রোটিন তৈরি হওয়ার আগের অবস্থাকে প্রোটোটিউবিউল বলা, যখন ওটা তৈরি হচ্ছে তখন সেটাকে প্রোটোটিউবিউল বলা হয়ে থাকে। প্রতিটি প্রোটোটিউবিউল 35 অ্যাংস্ট্রম ব্যাসযুক্ত গোলাকার প্রোটিন টিউবিউলিন দ্বারা তৈরি থাকে। কাজ কি? এরা কোষের চলনে সাহায্য করে, যখন শুক্রাণু চলন ঘটে বা হয়তো যখন কোষ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে তখন সেটাকে মাইক্রোটিউবিউল বলা হয়ে থাকে। সিলিয়া এবং ফ্লাজেল্লা এই মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি থাকেন। এরা কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠন করে। এই যে কোষ বিভাজনের সময় তারপর বলছে কি, সিলিয়া এবং ফ্লাজেল্লার মধ্যে, সিলিয়া যে সমস্ত গমনাঙ্গ রয়েছে উদ্ভিদ বা প্রাণীতে, সে সমস্ত উদ্ভিদ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই মাইক্রোটিউবিউল থাকে। এরা কোষ বিভাজনের সময় ব্যামতন্তু বা স্পিন্ডল, অর্থাৎ এই যে যেটা একটু আগে আঁকলাম, দুটো এক ক্রোমোজোমের সেল কাইনেটোকর অংশে কি থাকে, হয় তোমার 6 থেকে 8টা মাইক্রোটিউবিউল যুক্ত থাকে, যাতে তোমার কোষ বিভাজনে সাহায্য করে। আর কি হচ্ছে, স্পার্মিওজেনেসিস সময় শুক্রাণু গঠনে বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ এটা যদি শুক্রাণু হয় তাহলে শুক্রাণুর মধ্যে কি, শুক্রাণু এরকম লেজ তৈরি হয়, একটা পুচ্ছ, এই পুচ্ছটা তোমার কাজ তৈরি হয়, এই পুচ্ছটা তৈরি হয় কার দ্বারা, এই টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। আর একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে যে ফ্লাজেল্লা থাকে, ফ্লাজেল্লা সিলিয়া, এভাবে যে ফ্লাজেল্লা থাকছে, এটা হচ্ছে ফ্লাজেল্লা, আর এগুলো হচ্ছে সিলিয়া, সিলিয়া দ্বারা গঠিত থাকে। এটা হচ্ছে ফ্লাজেল্লা, আর বাইরেতে এগুলো সিলিয়া থাকছে, সিলিয়া। ওকে, এগুলো মুভমেন্টে সাহায্য করছে। এরপর হচ্ছে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কোথায়, প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, ইউক্যারিওটিক কোষ কাকে বলা হয়ে থাকে। দেখো এখানে কতগুলো জিনিস লক্ষ্য করবে, যে একটা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি রয়েছে, প্রথমে আদর্শ নিউক্লিয়াস, এই পয়েন্টটাকে মনে রাখো, নিউক্লিয়াস রয়েছে, এবং নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিয় পর্দা রয়েছে, নিউক্লিয় রস রয়েছে, নিউক্লিয় লাস রয়েছে, এবং এর মধ্যে নিউক্লিয় জালক রয়েছে। কিন্তু প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, ওদের যে ডিএনএ বা ক্রোমোজোমটা থাকে সেটা সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে। ওই নগ্ন ডিএনএকে তোমার বলা হয় নিউক্লিওয়েড বা জেনোফোর। নগ্ন ডিএনএকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড বা জেনোফোর হলো। তাহলে আদিকোষ বা আদিকোষ এবং আদিকোষ যেসব কোষে আদর্শ এবং সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ভরা কোষ সংলগ্ন থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। মানে এদের মানে ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ বা জিনগত বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ তে ক্রোমোজোম গঠিত হয় না। এবং একটা আদর্শ নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াস মানে কি, বাইরের দিকে থাকবে নিউক্লিয় পর্দা থাকবে, ভিতরের দিকে থাকবে নিউক্লিয় লাস থাকবে, তারপর নিউক্লিয় প্লাজম থাকবে, নিউক্লিয় প্লাজমের মধ্যে এই নিউক্লিয় জাল এগুলো বিন্যস্ত অবস্থায় থাকবে, তবে সেটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। আর এগুলো যেহেতু এখানে থাকে না, সেটাকে বলা হচ্ছে আদর্শ বলা যায় না। তারও কোনো পর্দা ঘেরা, এবং এখানে দেখো ক্লোরোপ্লাস্ট রয়েছে, দ্বিপর্দাক্ত কোষ সংঘাণু, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি রয়েছে, এ হলো এক পর্দাক্ত কোষ সংঘাণু, তারপর রাইবোজোম রয়েছে, পর্দাবিহীন কোষ সংঘাণু, এই সমস্ত জিনিস ইউক্যারিওটিক কোষে থাকছে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে সেসব জিনিস থাকে না, যেন পর্দাভরা কোনো কোষ সংঘাণু থাকবে না। এদের মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকবে, মেসোজোম থাকবে। মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দা ভাঁজ হয়ে গিয়ে যে গঠন মেসোজোম বলে, যেটি কোষ পর্দায় তারপর কি হচ্ছে, এদের আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ উৎস, মাইক্রোপ্লাজম, পিপিএল। পিপিএল কত অর্থ কি, পিপিএল হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, যেটা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম।
এরপর ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কাকে বলতে দেখো, যেসব কোষের নিউক্লিয়াসটি সংগঠিত, অর্থাৎ নিউক্লিয় পর্দা থাকলো, নিউক্লিয় প্লাজম থাকলো, নিউক্লিয় লাস থাকলো, নিউক্লিয় জারক থাকবে এবং নিউক্লিয় পর্দা বেষ্টিত হবে, ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিন এখানে অবস্থান করবে, পর্দার একাধিক কোষাঙ্গন থাকবে, তাদের আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলা হয়ে থাকে। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের গঠন, যেখানে প্রোক্যারিওটিক কোষ হচ্ছে তোমার কি ব্যাকটেরিয়া কোষ। তারপর হচ্ছে দেখো এখানে বলছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কি। প্রথম হচ্ছে কোষ প্রাচীর। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে এবং কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। ইউক্যারিওটিক কোষের মধ্যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকবে না। আবার ছত্রাক যে কোষ রয়েছে সেই ছত্রাক কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি কাইটিন। তারপর নিউক্লিয়াস। তার প্রোক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় রস এগুলো কিছু থাকবে না, কিন্তু ইউক্যারিওটিক কোষ সেগুলো থাকবে। কোষ অঙ্গাণু। তাহলে প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দা ভরা কোষ অঙ্গাণু থাকবে না, এখানে পরকোষ অঙ্গাণু থাকে না, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, লাইসোজোম থাকে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। রাইবোজোমটা হচ্ছে সর্বদা 7ts প্রকৃতির, অর্থাৎ 50s এবং 30s সাবইউনিট দ্বারা তৈরি হচ্ছে প্রোক্যারিওটিক ক্ষেত্রে 30s এবং 50s। তারপর হচ্ছে কি এদের সঙ্গে রাইবোজোমটা হচ্ছে 80s প্রকৃতি, অর্থাৎ এরকম একটা আর্ম, 60s 40, এটা 40s, এটা 60s। এস মানে ভেদভাগের ইউনিট। শ্বসন উৎসেচক। যেহেতু মাইটোকন্ড্রিয়া এদের থাকে না, তাই সাইটোপ্লাজম বা প্লাজমা পর্দার গাত্রে এদের সমস্ত উৎসেচক থাকে। বিশেষ করে মেসোজোমের মধ্যে মেসোজোম মানে হচ্ছে এই যে এটা মেসোজোম, কোষ পর্দার ভিতরে কোষ পর্দা ভাঁজ হয়ে গিয়ে যে অংশ গঠন করে থাকে মেসোজোম বলা হয়, কিন্তু এদের শ্বসন সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে। ক্রোমোজোম সাধারণত থাকে না, এদের ডিএনএ বা আরএনএ জিন বস্তুটা সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় থাকে। এদের ক্ষেত্রে কি হচ্ছে নির্দিষ্ট ক্রোমোজোম রয়েছে। তারপর হচ্ছে কি কোষ বিভাজন। তাহলে এদের প্রোক্যারিওটিক ক্ষেত্রে অ্যামাইটোসিস, যেহেতু সেন্ট্রোজোম থাকে না তাই ব্যামতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো নিউক্লিয় পর্দা থাকবে না বলে বিলুপ্ত হবে না, নিউক্লিয়াস থাকবে না বলে বিলুপ্ত হবে না, গুণ বিলুপ্ত না ছাড়াই কোষ বিভাজন, সরাসরি কোষ বিভাজন থাকে, অ্যামাইটোসিস প্রক্রিয়া বলা হয়। প্রেমতন্তু গঠন ছাড়াই, নিউক্লিয়াস বিলুপ্ত ছাড়াই সরাসরি কোষের বিভাজন ঘটে, তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, যেমন তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে। আর হচ্ছে কি মাইটোসিস মিয়োসিস পদ্ধতির মাধ্যমে কোষ বিভাজন ঘটে ইউক্যারিওটিক কোষে। তো ভ্যাকুওল, ব্যাকটেরিয়া কোষে ভ্যাকুওল থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষে বিশেষ করে উদ্ভিদ কোষে তো বড় ভ্যাকুওল থাকে না। তারপর হচ্ছে কি ডিএনএ, এদের প্রোটিনের সঙ্গে সংযুক্ত থাকে না, প্রোটিনের সঙ্গে সংযুক্ত থাকে না, অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে, এরা প্রোটিনের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকে। এরকম হচ্ছে একটা ওয়াচ গ্লাসে অল্প একটু নোংরা জল না, একটা ওয়াচ গ্লাস, ওদের একটা নোংরা জল, একটা ওয়াচ গ্লাস মানে এরকম একটা পাত্র, নোংরা একটু জল নাও, জল নেওয়ার পরে স্লাইডের উপরে 1 ফোঁটা দিয়ে দাও, স্লাইডের উপরে 1 ফোঁটা তুমি দিয়ে দিলে, জলের উপর 1 ফোঁটা রঞ্জক পদার্থ লিসমেন, এর মধ্যে কি একটু লিসমেন রঞ্জক মিশিয়ে দিলে, একটা কভার স্লিপ দিয়ে চাপা দিলে, এরপর কি হলো একটা কভার স্লিপ তুমি চাপা দিলে। তারপর বলছি দেখো এখানে, তাহলে কি দেখতে পাবে, জলের মধ্যে লম্বাটে এবং গোলাকার জীবাণু, লম্বাটে মানে কি এরকম হবে, এভাবে তোমার গোলাকার বা হয়তো এরকম গোলাকার, ব্যাটেল ব্যাসিলাস, এটা হচ্ছে কক্কাই, এরকম জীবাণু দেখতে পাবে, যা ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ। এবার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তাহলে উদ্ভিদ কোষ হচ্ছে যেখানে তোমার কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষ যেখানে কোনো কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে দেখো, উদ্ভিদ কোষের সজীব কোষ পর্দার বাইরে জড় পুরু স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকবে, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে কোষ পর্দার বাইরে একটা কোষ প্রাচীর থাকছে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজমকে বেষ্টন করে সজীব কোষ পর্দা অবস্থিত, এখানে কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম দ্বিএক পর্যস্ত প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না।
সেন্ট্রাল লাইসোজোম থাকে না, এখানে লাইসোজোম সেন্ট্রাল এরা তৈরি। তাহলে পার্থক্যটা দেখ এখানে, প্রথম হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যেটা সেলুলোজ দ্বারা তৈরি, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, অর্থাৎ কোষ প্রাচীর বাইরে দিয়ে কোনো প্রাচীর থাকে না। পিনোসাইটিক গহ্বর, পিনোসাইটিক গহ্বর গঠিত হয়, পিনোসাইটিক মানে যখন কোষের মধ্যে জল প্রবেশ করে বা লিকুইড জাতীয় খাদ্য প্রবেশ করে তখন যে গহ্বর তৈরি হয় তাকে পিনোসাইটিক গহ্বর বলা হয়। আর যখন সলিড খাদ্যবস্তু গ্রহণ করে তখন ফ্যাগোসাইটিক গহ্বর তৈরি হয়। তো প্রাণী কোষ কি করে? ডাইরেক্ট খাদ্য গ্রহণ করে। উদ্ভিদ কোষে কি হলোফাইটিক পুষ্টি দেখায় বলে এরা লিকুইড খাদ্য গ্রহণ করে, কিন্তু এরা সলিড খাদ্য গ্রহণ করতে পারে। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে কিন্তু ওখানে থাকে না। তারপর হচ্ছে কি সেন্ট্রোজোম, অবস্থিত সেন্ট্রোজোম অনুপস্থিত প্রাণী কোষে। তারপর হচ্ছে কি লাইসোজোম, লাইসোজোম কি হচ্ছে লাইসোজোম, তো লাইসোজোম থাকে না উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে। তারপরে ভ্যাকুল, উদ্ভিদ কোষের ভ্যাকুলটা অনেকটা বড় হয়, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল বলে। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকেল বলা হয় থাকে। এবং এদের ক্ষেত্রে কি ভ্যাকুল খুব ছোট, এই ছোট ছোট এগুলো হচ্ছে ভ্যাকুল, ভ্যাকুল খুব ছোট, অনেক থাকে না। তো এই হচ্ছে আমাদের কোষ চ্যাপ্টারের শেষ। এই মানে এই চ্যাপ্টারের কোষ অংশ, দ্বিতীয় চ্যাপ্টারের কোষ অংশটা শেষ হলো। এরপরে আমরা কলা অংশের পরবর্তী ভিডিওতে বানাবো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।